না ক্যামেরা বিক্রি জানি তুই থাকে সিস্টেম থাকে না। এই যে 30 বছর এই শুক্রবার দিন আগামীকাল 10 তারিখ না এক্স্যাক্টলি 30 বছর। Was he perfect? উপস্থিত সুধীমণ্ডলী, আমাদের মাঝে আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি এসে এইমাত্র পৌঁছে গেলেন। আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের অনুষ্ঠান শুরু করতে যাব। তার আগে আমরা ইফতারি পর্বটা সারবো। আমি দাঁড়া তো আমরা আমাদের মাননীয় অতিথিকে এখানে এইটা আসি, ঠিক আছে বসেন। এখানে এসে আমাদের সবার সামনে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। তিনি আমাদের অতি প্রিয়, অতি পরিচিত, যাকে আমি ব্যক্তিগতভাবে যার কৌতুক শোনার জন্য আমি বসে থাকি, কখন একটা কৌতুক আমি শুনবো। আমার মনে হয় অনেকে বুঝতে পারছেন, আমাদের শ্রদ্ধেয় ডক্টর সিরাজুল্লাহ সাহেব। আমি তাকে অনুরোধ করব আজকের এই অনুষ্ঠানে প্রথমেই এসে আমাদের সবার সামনে কিছু বলার জন্য। আমার বলার বিশেষ কিছু নাই। আমি নিজে একজন ডাক্তার। আমাদের যে মহামান্য প্রধান অতিথি এখানে এসেছেন তিনিও একজন ডাক্তার, সেই হিসাবে আমি একটু গৌরব বোধ করছি। এছাড়া আমি বিশেষ কিছু বলার নাই, এবং মিথুন আমাকে বলেছিল একটা যোগ করার জন্য, সেটাই আমি করতেছি। এটা হলো 3 জন পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট নিউ ইয়র্কে বসার কথা বলতেছে। তো একজন বলছে জাপানের লোক, তো বলছে যে আজকাল আমরা ফ্যামিলিতে দেখো আমার এখানে একটা সিক্স লাগানো আছে, এই থামে একটা সিক্স লাগানো আছে। আমার শিকাগো, এই সরি আমি প্রায় শিকাগো বলে ফেলি, কারণ শিকাগোতে 27 বছর কাটিয়েছি। লস অ্যাঞ্জেলেসের পক্ষ থেকে একটা প্লেক আমি ওনাকে দেব। এতে লেখা আছে, We the Bangladeshi diaspora of Greater Los Angeles area, California, USA, highly appreciate his kind and gracious visit to the Los Angeles area and wish Honorable Professor Dr. Syed Mudassir Ali, Advisor to the Honorable Prime Minister of the People's Republic of Bangladesh, long life and grand success in the mission of building a future Sonar Bangla of our dream. Bangladesh Society of California, August 9, 2012. আমি রিকোয়েস্ট করছি নিশাদকে এই প্লেটটা ওনাকে দেওয়ার জন্য। থ্যাংক ইউ। আমার আর কিছু বলতে প্রফেসর মুদাসসির আলী স্যার, আসসালামু আলাইকুম। আমরা লস অ্যাঞ্জেলেসে একটু ওয়েস্ট কোস্টে পড়ে যাতে আমরা অতিথি কম পাই, কিন্তু যখন দু একজনকে পাই আমরা খুব হৃদয় উজাড় করে তাদেরকে আমরা আহ্বান করি এবং বরণ করে নিই। সে মানে পরীক্ষা সেটা বোধ হয় ইতিমধ্যে স্যার দেখতে পেয়েছেন কিছুটা। তো অনেক সময় অতিরিক্ত আদর এবং অতিরিক্ত সম্মানের বিড়ম্বনাও হয়। মাসে স্যারের সেই কষ্ট হচ্ছে কিনা আমি স্যারের কাছে বলে যাচ্ছি যে যদি প্রেশার পড়ে থাকে সেই জন্যে। স্যার অত্যন্ত ভদ্র, মিষ্টভাষী এবং অত্যন্ত ডাউন টু আর্থ পারসন। স্যারকে আমরা একই অঞ্চলের, আমরা জেলা আলাদা হলেও আমাদের নদীর মধুমতিরে পরপর আমাদের বাড়ি। স্যার আমার আত্মীয় হন, ছোটবেলা থেকে স্যারকে চিনি, স্যারের নাম শুনেছি। অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন, মুক্তিযোদ্ধা সংগঠক ছিলেন
অত্যন্ত প্রধানমন্ত্রীর আহ্বানে উনি অত্যন্ত লুক্রেটিভ জব ছেড়ে WHO উনি দেশের সেবা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ অনুরোধে উনি এসেছেন এবং অনেক সময় অনেকে কার্টুনের পিছনে থেকে কাতার গভর্নমেন্টের অ্যাকসেপ্টেন্সটা হয়েছে, বাট আরো 2-3 বার আছে এসে আপনাদের সাথে যার আগে বলে যাব, দেখা হবে নিশ্চয়ই এবং ভালোভাবে বলে যাব। আপনারা আমাদের দেশে বলবেন, আমি বলবো, আর এই পর্যন্তই। আরো অনেক কথা আছে, তার বলবেন তো কিছু আমরা শুনবো। স্যার যদি কিছু মানে ঠিকানা নাই আর কি। কিন্তু একটা জিনিস তখন থেকে শুরু করে আগেও দেখেছি যে এরকম নীতিবান, দেশের জন্য চিন্তা করে, পজিটিভ চিন্তা করে এবং লজিক দিয়ে কথা বলা লোক, এরকম সত্যিকারে সুশিক্ষিত, মেডিকেল সায়েন্সের বাইরেও অগাধ লেখাপড়া জানালো, খুব খুঁজলে আর 2-1 জীবিত এখন পাওয়া যাবে কিনা আমার সন্দেহ আছে। আমরা তো তার কাছাকাছিও পড়ি না, প্রশ্ন উঠে না, এত জ্ঞানী লোক। এইসব লোকরা আসলে অনেক কন্ট্রিবিউট করতে পারে। সেই জন্য আমি বলতেছিলাম যে আপনারা তো যতই বলেন না কেন অনেক অসুবিধা থাকতে পারে, দেশে না থাকলে তো দেশ ডিপ্রাইভ করছে। উনি সেই জায়গায় সভাপতিত্ব করছেন, আমি সেইখানে বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছি, এটা আমার জন্য খুব গর্বের। আমার এই কনসার্জনের কথা শুনেছেন, আমার ছোট ভাই এবং আমার আত্মীয়, অপোজিটে বাড়ি। আমার আরেক সঙ্গে আশরাফ আছে, পিছনে আছে, ও আমাদের বাড়ির থেকে 3 মাইল দূরে। তো সুতরাং এটার সাথে আর এবার হচ্ছে কি, আমি একদম অ্যাবসলিউট প্রাইভেট কাজ আসতে দেখি আমার কোনো রকম ইচ্ছাই ছিল না যে কারোর সাথে মিটচিট করবো। তারপরেও এত অল্প সময়ের মধ্যে আপনারা যেভাবে অর্গানাইজ করেছেন, আপনাদের কাছে আমি কৃতজ্ঞ, দুটো কারণে কৃতজ্ঞ। একটি হচ্ছে এইভাবে অ্যারেঞ্জ করেছেন, আর তার চেয়ে বড় কথা হচ্ছে যে সত্যিকারে তো আপনাদের একদম কর্মচারীর মতো, আপনারা হচ্ছে মালিক। কারণ আপনারা আপনাদের আত্মীয় স্বজন সবার মাধ্যমে দেশে এই আজ থেকে 3.5 বছর অধিক সময় আগে ভোট দিয়েছেন। এই জন্যই জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী এসে 3-4 এবং আমাকে উপদেষ্টা করতে পারছেন। সুতরাং মালিক তো আপনারা, একজন কর্মচারীর কাছে যে আশা করে আপনারা আমাদের কাছে সেটাই আশা করবেন এবং সেটাই করা দায়িত্ব। কোন দেশে কিন্তু নিজের লোকদের এরকম রিসেপশন দেয় না, আপনারা দিচ্ছেন। এই জন্য আমি খুব অভিভূত যে এটা আমাদের সত্যিকার ভাবে পাওনা না। আসবেন আমাদের সঙ্গে ভালো কথা বলবেন, আরো কিছু দেবেন। আসলে 2-1 যেটা বলেছে যে আমার সন্তান তুল্য, ঠিকই বলছে। যান দ্বারা ও বয়সে তা না, আমার কাছে তো ছেলের মতো, কারণ ওর আব্বাকে আমরা পায়েতে সালাম করে রাজনীতি করেছি, সেটা দেখেছি। মাঝে আমার খুব ক্লোজ ফ্রেন্ড। ও যে বললো, ও যখন যে হাজির হলো তো 200 মাইল বলে না, ও পাটা ফুলে কি যে অবস্থা, চিন্তার বাইরে, মানে তখন নড়ার মতো অবস্থা না। এবং এত লোক ওর সাথে সহযোদ্ধারা জীবন দিয়েছে, সুতরাং বুঝতেই পারেন। তখন কিন্তু কথা হলো একটা, কথা হলো যে পা ব্যথা বা রেস্ট না, আমরা কত তাড়াতাড়ি আবার যুদ্ধে অংশগ্রহণ করতে পারি। এই জন্য অনেকে অল্প বয়স, আর অনেক সাথে দেখা হয়েছে যাদের মাত্র তখন 12 বছর 13 বছর এই সব সময় যুদ্ধে অংশগ্রহণ করেছে। আমার ভালো লাগছে যে এই অল্প সময়ের মধ্যে শুধু আমাকে রিসেপশন দিচ্ছেন, এটা বড় কথা না। এটা কথা হয়তো আপনারা সবাই সত্যিকারেই আমার যেটা হয়তো মূল্য না সেভাবে মূল্যায়ন করেছেন। এখানে আমার ভাবি বলছিলেন, আমার খুব শ্রদ্ধেয় বড় ভাই, যাকে আমি সত্যিকারে তার সম্মানের জন্য তাকে আমি সালাম করি, তাদের সেই কারণে। কিন্তু তদুপরি আমাদের অনেক লিমিটেশন, আমরা 3.5 বছর আপনারা যেটা আমাদের কাছে আশা করেছেন তার অনেক কিছু করতে পারিনি, সেইগুলো কিন্তু আরো আঙ্গুল দিয়ে আরো বলতে পারবে এবং বললে আমরা শুনতে বাধ্য, কারণ এটা ফ্যাকচুয়াল। আমরা যতটা আশা করেছি তার লিমিটেশন আছে, হয়তো সেটা সবার যেরকম লজিক থেকে আমরাও লজিক দিয়ে বলতে পারবো। কিন্তু তার চেয়ে বড় কথা হচ্ছে, আমি একদম নির্দ্বিধায় স্বীকার করছি যে আপনারা যেমন এই যে বললেন, আমার এক সন্তান একজন বললো যে এতগুলো কেস বাকি আছে, অনেক কিছু আছে। আসলে হয় কি, আমাদেরও আপনাদের চেয়ে আমি কিন্তু কম রেভলিউশনারি না। ইভেন অনেক সময় পেপারে দেখেন আমি সিটিং একদম মাননীয় প্রধানমন্ত্রীর সামনে আমি গভর্নমেন্টের যেটা পছন্দ আমি স্পষ্টভাবে বলি যে এইটা এইভাবে। তিনি অনেক সময় বলেন যে আপনি তো এমনিও বলতে পারবেন। তাই আমি বললাম যে না, মুখে এসে গেছে, আপনি ইচ্ছা করি। আমার উদ্দেশ্য হচ্ছে কি, যে নিজেকে নিজের প্রতি প্রেশার ক্রিয়েট করা, যে এটা আমরা করতে পারতেছি না, আমাদের এটা করতে হবে। আর শোনেন, ওই যে আমাদের যদি একটা গরু থাকে, সেই গাড়িতে যদি দুধ হয়, যে গরুটা বিশ্বের দুধ দেবে তার থেকে মানুষ 25 আসে, আর যে কিছুই দেয় না তার তো কুরবানি করে দেয়। তো সুতরাং যারা করবে তাদের কাছ থেকে আরো লোকে বেশি আশা করবে, এটাই স্বাভাবিক।
আর নামও তো তাই, জননেত্রী, কারণ জনগণের। এই জননেত্রী কি? 1951 সালের একটা ঘটনা, 1952 সালের ফেব্রুয়ারি একটা ঘটনা দেখেন, টু বি এক্সাক্ট ফেব্রুয়ারি মাসে 52 সাল, মার্চে 1, 2, 3 কখনো হবে আর কি। কারণ 52 সালে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু তখন জেলের থেকে উনি ঢাকা মেডিকেল কলেজে আসলেন চিকিৎসার জন্য। তখন এই যে আমাদের মুরব্বী বড় ভাইরা, হুন্ডা তখন ঢাকা কলেজে পড়েন, হুন্ডা তখন মেডিকেলে তখনকার অবস্থা আর কি। এসে ওইখানে ভাষা আন্দোলন করতেছিলেন। ওরা টের পাওয়ার পরে তাকে ফরিদপুর জেলে ট্রান্সফার করে। ফরিদপুর জেলে যেই উনি অনশন করেন। অনশন করার পরে ওনার সাথে আলোচনা, ওরা যখন দেখলো যে এখনকার মতন, এখন কিন্তু অনশন করলে চুরি করে খাওয়া যায়, তখন ওই সিস্টেম ছিল না। মরার মতো স্যালাইন ট্যালাইন দিচ্ছে। ওনার নিজের অসমাপ্ত আত্মজীবনী প্রকাশিত হয়েছে, বাংলা আছে, ইংলিশও আছে। আপনার কাউকে দিয়ে জড় করে নিলে কিন্তু নিজের স্যালাইন দিয়ে যখন দেখলো যে বাঁচানো যাচ্ছে না, তখনই ডাক্তার, তখন কিন্তু সিভিল সার্জন যারা ছিল সবাই দেখা যায় অল আরম খুব হেল্প। ওরা বললো যে আসলে যেহেতু মারা যাওয়ার সম্ভাবনা আছে, বেস্ট হলো তাকে রিলিজ করে দেয়। দুটো হতে পারে, একটা হচ্ছে ইমপ্রুভ করতে পারে, অথবা যদি প্রধানপুর মারাও যায়, জেলের ভিতরে মারা গেল। তোরা হঠাৎ করে ফেব্রুয়ারি 28 তারিখ ওনাকে রিলিজ করে দিল। তখন ফরিদপুর থেকে গোপালগঞ্জ যেত দত্তপাড়ার মধ্যে, প্রায় 2-3 দিন সময় লাগতো। উনি যখন বাড়ি যাচ্ছে তখন শেখ হাসিনার বয়স, আমি তখন শেখ হাসিনা হিসেবে বলছি, বর্তমান প্রধানমন্ত্রী, তখনও 5 বছর হয়নি। তার বাবার গলা জড়িয়ে ধরে বলতেছে, কোর্ট, আব্বু, রাষ্ট্রভাষা বাংলা চাই, রাজবন্দীদের মুক্তি চাই, আনকোট। এটা হচ্ছে আমি বলে কি করতাম, আমি একদম বাস্তব ভিত্তিক বুঝি। ওই বয়স হলে আব্বু তোমাকে খুব মিস করছি, তোমাকে দেখি নাই, আম্মা ধমক দিছে, এইটা করছে, অনেক কিছু তথ্য থাকে বাপার মেয়ের ভিতরে। আমাদের বাচ্চাও তেমন মানুষ পেয়েছে, কিন্তু তখন তার রাজনীতি 62-তে স্কুল স্টুডেন্ট। তখনকারও তখন অনেকে, এটা তো অনেক ইয়াং জেনারেশন উন্ডা ছাড়া, তখন এই ডিগ্রি ওরা 3 বছর, অন্য দাবির এটা একটা বড় অটো গ্রাজুয়েট বলতে হবে। আন্দোলনের ফলে অনেকে 2 বছরের পাশ হয়ে, তখনও সে স্কুল স্টুডেন্ট। তখন তার বিরাট বিরাট পাওয়া যেত না যে 100-200 জন স্টুডেন্ট পাওয়া যাবে। তখনও কিন্তু জননেত্রী শেখ হাসিনা একটা প্রসেশন নিয়ে গেলেন আজিমপুরে। 6 দফার ম্যান্ডেট গ্রহণকারী অনেকে জানে না, প্রথম শেখ হাসিনা। কারণ তখন ইন্টারমিডিয়েট কলেজ ইলেকশনে দাঁড়ালেন, তখন ইলেকশনে ভিপি আমাদের তো কোনো সংগঠন নেই, কারণ সবই হলো মেয়ে, মানে হচ্ছে ছাত্র ইউনিয়ন মতিয়া গ্রুপ। আর কারণ হলো আমার মেয়েরা কেন ধরো পছন্দ করতো, একটা ঝোলা টোলা, আমাদের সাথে ক্যাবিনেট আসা অনেক ঠিকই, একটা ঝোলা পড়বে, কবিতা পড়বে, এটা ছাত্রী মানে গুন্ডা ভান্ডা মারামারি করে, তাদের মেয়েরা 10 হাত দূরে থাকে। আমরা সেই দলে, তার ভিতরে আমরা তখন মোটামুটি ভাবে খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি। তা আমি বললাম যে না, এরকম ভাবে দাঁড়ানো ঠিক হবে না, তাহলে যেন আমি দাঁড়াবো। এর মধ্যে মনে হয় তখন স্টেটমেন্ট দিলেন পেপার সাপোর্ট, যে যদি শেখ মুজিবের মেয়ে ভিপি হয় তাহলে 6 দফার জন্য ম্যান্ডেট হয়ে গেল। তখন আমরা আরো ঘবড়াই গেলাম, এবং প্রিন্সিপাল, কলেজের সবাই মিলে এই নেত্রীকে ধমকানো, তখনকার শেখ হাসিনাকে ধমকানো শুরু। আমরা বললাম যে না, ইলেকশন করা অসম্ভব হয়েছে, এমনি তখন এই অবস্থা, 6 দফা মাত্র দেওয়া হয়েছে, অবস্থার মধ্যে ইলেকশন জিতে দেওয়া দরকার নেই। বললেন না, আমি তারাগাঁও জিতে দেবো। উনি 2/3 মেজরিটি নিয়ে এসে নির্বাচন জিতে, অর্থাৎ 6 দফার প্রথম অফিসিয়াল ম্যান্ডেট। এবং এই 6 দফার সাথে কিন্তু ছাত্রদের দাবি নিয়ে 11 দফা, তারপরে গণঅভ্যুত্থান একের পর। আর একটা জিনিস বলে শেষ করবো, যে 75 সালে জাতির পিতাকে হত্যা করার পরে অনেকে ভুলে গেছে, তখন কিন্তু দেশে কন্টিনিউয়াস কারফিউ ছিল। এই কারফিউ থাকা মানে তো লোকের যাতায়াতের অধিকার থাকে না। এই কারফিউটা উদ্ধ করতে কিন্তু আন্দোলন করে বাধ্য হয়। এটা নেত্রী 81 সালে দেশে ফেরার পরে, সেই প্রাইম মিনিস্টার যে হঠাৎ করে একদিন বাবা মারা গেলেন, তার জন্য তাকে পার্টির প্রেসিডেন্ট করা হলো, এসে পরে প্রাইম মিনিস্টার গেলেন না, কিন্তু দীর্ঘদিন রাজপথে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছে। সুতরাং যদি 3.5 বছর আপনাদের বিভিন্ন মানে দুঃখ থাকে অনেকে, যে অনেক কিছু, এটা ঠিক যে ধরেন আমরা কয়জন অ্যাডভাইজার, কয়জন মন্ত্রী, কয়জনের বাড়িতে ফ্ল্যাট, অধিকাংশ আমাদের যারা কম করেছে ওদের দেখাই হয়তো নাই, যে কারণ ওরা আব্বাসে কত কিছু করে জীবনে কি পেয়েছে, এরকম অনেক। ফরিদপুরের মোশাররফ ভাইয়ের কথা মনে আছে, পরপর 5 বার কন্টিনিউয়াস এমপি ছিলেন, কিছুই জীবনে পায়নি, এটা হুই পায় না। তা আমাদের তো যদি এরকম ভাবে দেখা যায়, আওয়ামী লীগ যারা করে, আমি তো মাঝে মাঝে মনে ভাবি আসলে যারা আওয়ামী লীগ করে তারা এমনি করে,
আমি এর আগে নিজের কথা বলে না, উদাহরণ দেওয়ার জন্য বলছি, বঙ্গবন্ধুর ফটো তুলছি, কত কিছু করছি। একবার সরকার পার হয়ে গেছে, বঙ্গবন্ধু ব্রিজ ওপেন হয়েছে, আমি দাও তো পাইনি, চোখ দিয়ে পানি এসে। আমার মেয়ে জিজ্ঞেস করে, আব্বা বঙ্গবন্ধু ব্রিজ ওপেনে যাওয়া না? আমি যে মাইগ্রেন আছে, আমি কি করে বলি, তো দাওতে পাইনি। এরকম হয়েছে, পানি চলে যায় কিন্তু। তার জন্য তো 1-11 করে বলি নাই যে ক্ষমতা আসলে তো চেনেন না আমাকে। আমার কথা হচ্ছে যারা আমরা করি তারা ওই যে, এই আমার একটা সন্তান আর অনেকে বলে গেছে যে কি, যে আমরা তো করি এই জন্যে যাতে যারা রাজাকার আলবদর তাদের কাছে শাহজুদ্দৌলা ভাই তখন থেকে আমাদের ক্রিটিসাইজ করেন, 100টা ক্রিটিসাইজ করবেন, কারণ উনি তো করলে পজিটিভ হইতে কনস্ট্রাকটিভ করবেন, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মুক্তিযুদ্ধের বাইরে তো করেন না। এটা করেন কি জন্য? বিবেক, কারণ ওটা আমাদের করে না, আমরা যে এফিসিয়েন্ট সেজন্য নাকি, কারণ ওনার তো আর যাওয়ার কোনো ঠিকানা নাই, আর কোনো ঠিকানা থাকলে না চেষ্টা করি। তা আসলে দেশবাসী কিন্তু আমরা ওই অ্যাডভান্টেজটা নেই, তার ভিতরে চেষ্টা করি যে অনেকগুলো কাজ আছে যেটা আমরা যে সময়টা আছে আশা করি আমরা যে ম্যান্ডেট নিয়ে আসছি সে ম্যান্ডেট আমরা ইনশাল্লাহ পূরণ করে যাবো। আমরা ইউনিভার্সাল হেলথ কভারেজ করেছি অনেক কিছু, আমি ডিটেলস বলতে চাই না, যেটা সবাই জানতে চান পদ্মা ব্রিজ নিয়ে। শুধু এইটুকু বলি যে মাননীয় প্রধানমন্ত্রী সে মিনস ইট, এটা করবেন ইনশাল্লাহ, এটা হবে। আমরা অনেকগুলো ব্যাপার যে বাইরে এই পদ্মা ব্রিজ নিয়ে যারা এলিমেন্ট ছাড়া বাইরের লোক অনেক সময় ফ্র্যাঙ্কলি বলি, অনেকে বলে আমি নিজেও পছন্দ করি সেটা বলি, কারণ একটা সোর্স থেকে একরকম না বললে, আমি যেমন ধরেন ঠিক আছে আমি উপদেষ্টা যে কোনো বিষয়ে আমি জানি কথা বলতে পারি ঠিকই, আমি একরকম বললাম, ফাইন্যান্স মিনিস্টার একরকম বললেন, যোগাযোগ মন্ত্রী একরকম, তখন তো পাবলিক কনফিউজ হয় যেটা কি এটা একজনই বলবেন একইভাবে বলবেন। আপনাদের শুধু ডিটেলস না বলে বলতেছি, এবং এইখানে আপনাদের যে এনকারেজমেন্ট এটাই কিন্তু মানে প্রধানমন্ত্রী অত্যন্ত মানে আপনাদের এই অবদানটা উনি সবসময় বলেন যে আমার যখন খুব লাইফে ক্রাইসিস টাইম গেছে, যখন বঙ্গবন্ধু হত্যা করে আপনারা এই বিদেশের থেকে আপনারা অনেকে বলে গেছেন নিজেরাও অনেক টাকা দিয়ে ওই উইলিয়াম কিউসি তখন তার নামে তাকে পাঠানোর আমরা এখান থেকে সুলতান শরীফ এখন আওয়ামী লীগের প্রেসিডেন্ট, ওনার কাছে টাকা গেছে যখন যেটা ছিল আপনারা তখন, তারপরে এবার নেত্রী সময় তো আপনাদের অনেকে ফ্রেশ মেমোরিতে আছে, এটা উনি সবসময় বলেন যে অনেকে বলে কি যে এই যে বাইরে আওয়ামী লীগ সঙ্গে রেখে গেলাম এই যুবক আমাকে কিছু কি জন্য কিছু হবে, পার্টি পাওয়ার আসলে ঘোরাঘুরি করবে ঢাকায়, কিছু সুযোগ সুবিধা ছাড়া এই আসলে জিনিসটা একদম অপোজিট। বরং ক্ষমতায় থাকার পরে কোনো লোক জানে কই 3.5 বছর তো আমার সাথে কেউ কোনো কিছু বলে নাই, অথচ এখানে আসলে তো রিসেপশন আমি দিলাম, 2টি দিলেন, খাওয়াইলেন, কত কিছু করলেন, একজন লোক তো আমার কাছে যায় নাই। সুতরাং জিনিসটা তো অপোজিট। আমরা যেটা আন্দাজে হেয়ারসে বলি এটা কারেক্ট না, কারেক্ট হচ্ছে আমাকে পাওয়া কি সবচেয়ে, আমার তো সবচেয়ে সহজ। আবার অনেকে ফোন টোন করে খুব বড় বড় থিওরি চালায়, লোক আছে আসলে থিওরি ফেলতে হবে না, এটা প্র্যাকটিক্যাল আরো প্রতিটি শরীয়ত মতো হইতে হবে। এই যেমন ছোট ভাইটা সে একটা বিরাট বড় বলে কি একটু এত কে একজনের জন্য হাসিয়ে বলছে যে এত বড় টেলিভিশনের মালিক একটু আর একটা ছোট মরিচেরও এত ঝালা আছে কে মালয়েশিয়া, এত ছোট মরিচ তার কথাগুলো আমি সবগুলো খেয়াল করে শুনছি যে দেশের জন্য। আমরা তো এই জেনারেশন চাই সুশিক্ষিত, এবং যারা সুশিক্ষিত বলতে কথা হলো ডিগ্রি কাগজপত্র না, যারা দেশ নিয়ে চিন্তা করবে, আমাদের লিমিটেশন গুলো 100 বার চোখে ধরিয়ে দিবে। প্রাইভেটলি পাবলিকলি আমাদের কি চেঞ্জ করবে না, কারণ আমরা তো অটোক্রেটিক না, জননীতি মানে তো জনগণের জন্য। একটা উদাহরণ দেওয়া যায়, যেমন এআই অ্যাকাউন্ট যখন আসে, এআই অ্যাকাউন্ট কি বলছিল যুদ্ধের 71-এ তোমাদের আছে যে মাটি থাকলে হবে, লোকজন দরকার নাই, সে তো দেশ নেতা ছিল। আমরা দেশ নেতারা জননেত্রী চাই, যায় জনগণকে যায় ছেড়ে যেতে পারবে না। সুতরাং এই জনগণের জন্য পদ্মা ব্রিজ লাগবে, জনগণের জন্য যা যা করার করবো আমাদের, যদি ঠিক ডেফিনেটলি আমরা আপনার না বললে স্পষ্ট তো বুঝি, অন্তত আমাকে যেহেতু আমি বুঝি যে আমরা তো অনেক কিছু এর চেয়ে ভালো করা উচিত ছিল, এটা আপনারা আশা করছেন, আমরাও তো আশা করছি। পারি নাই কেন আপনি একটু বলতে যাই আবার ডাইভার্ট হয়ে গেছিল, সেটা হচ্ছে আমাদের যে ওয়ার্কিং সিস্টেম ব্যুরোক্রেসি, তাতে অনেকগুলো কাজ করেছে। যেমন ডাক্তার এখন পর্যন্ত দেখেন 3.5 বছর পার হয়ে যাওয়ার পরেও প্রায় ওই সমস্ত যদি হেলথ ডিপার্টমেন্টের শুধু হেলথ ফ্যামিলি প্ল্যানিং আমার যে 2টা মন্ত্রণালয় তার সেটাই সাথে ডাইরেক্টলি রিলেটেড ইন এডিশন টু পুরোটা দিই। আমি হিসাব করছিলাম সেদিন 51,000 লোকজন আমরা নিতে পারি না, আরো আপনার লোকজন 51,000 কেন নিতে পারেনি? প্রসিডিওর দিলেই ফাইলে এইটা কায়দা ওইটা কায়দা, বারবার প্রাইম মিনিস্টার বলতেছেন জেলে যেতে আমি যাবো,
এক্সেপশন করা করেন, কিন্তু ফাইল হচ্ছে পাওয়া ফাইল তো রেডি করে দিতে হবে। তা আমরা এই সবগুলো করতে পারি না, অনেকগুলো প্রথম দিকে সত্যিকার আমরা বুঝতেও পারিনি যে আমাদের এইগুলো এইভাবে করতে হবে। আমি তো আমাকে নিজেকে বলতে পারি অনেক জিনিস আমরা ডিলে করছি, অনেক জিনিস আমরা যে করার যে কোঅপারেশন পাওয়া সেটা। এরা যেমন আসলে আমি এখানে আসি নাই, যেহেতু আমার ছোট ভাই আমার আত্মীয় দেখি, আমি ইংল্যান্ডে আসলে এই আমেরিকাতে আসলে একদিন থাকলেও অন্তত একবার দিন আমি বলে ভাই একবার আসেন না, প্রাইভেট বলে তো ওরা বড় ভাইয়ের মতো। আমাদের লোকাল লোকরা যা ভাইজান মিয়া ভাই আমাদের কতগুলো টার্ম আছে আর কি, ওইগুলোই বলে। তোরা বলো এইবার তো আমি ভাবছিও নাই, আমি আশরাফকে খুঁজে বের করছি, আমি আশরাফের জানাইছি, ওরা জানাই নাই। আমি আর যদি তুমি তো যাও না এখনো, কারণ ওখানে হচ্ছে কি অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রাইম মিনিস্টার 2 বার গেছেন, এবং কাতারে আমাদের দেশের ডেভেলপমেন্টের উপরে নির্ভর করে। তাই মনে মনে মুখে বলি না, মনে মনে ভাবলাম তুমি এমন সময় নষ্ট করতেছো, কারণ ওইখানে তো তোমার আমাদের বেশি দরকার, কারণ কাতার সাংঘাতিক আমাদের জন্য ইম্পর্টেন্ট। এখন কথা হচ্ছে যে আমরা এই পদ্মা ব্রিজ, যেটা পদ্মা ব্রিজে আপনারা যখন একের পর ইমেল দিলেন, ফোন করলেন, তখন প্রাইম মিনিস্টার বললেন যেটা করা যাবে, কারণ আমরা এখন শুধু অ্যাকাউন্ট খোলা না, এরপরে আমাদের অনেক কিছু করণীয় আছে, আপনাদের সাথে ডিসকাশনের বিষয় আছে যে আসলে বিদেশিরা আমাদের এক্সপেক্টেড পার্টিসিপেট করে কিভাবে করবে, কিভাবে আগাবো, এই সব কিছু আমি এখানে ডিটেলস টেকনিক্যাল জিনিস না বলে বলি যে আপনারা আমাদের সাথে থাকবেন এবং সাথে থেকে ব্রিজ ইনশাআল্লাহ আমাদের হবে এবং হতেই হবে। একটা না, দুটো ব্রিজ হবে, একটার পর আরেকটা ব্রিজ হবে, এবং এটা হওয়া সম্ভব, অনেক দেশেই করছে, আমরা কেন পারবো না? আমরা অলরেডি অনেক সময় গেছে, বাকি সময় ই করবো না। তবে আপনাদের কাছে আর দীর্ঘ সময় বক্তব্য দেওয়ার ইচ্ছা, শর্ট করার ইচ্ছা থাকলেও অনেক কিছু ভাবলাম যে আপনাদের না বললে রোজ রোজ তো যখন হঠাৎ সুযোগ পেয়ে গেলাম বলি। তবে আপনাদের আমি বলি যে আমাদের যে কোনো ফর্মালি যদি নাও বলা যায়, আপনারা ইনফর্মালি আমাদেরকে জানাবেন, চিঠি দেবেন। সব করতে পারবো সেটা না, সেটা মিথ্যা তো বলা, কিন্তু বেশ কিছু কাজ করা যাবে। আর আপনাদের ইন্টারনালি বলি, আগের মতো দিন না, কিন্তু এখন আপনারা যে ইমেল মেসেজ দেন, আমাদের অন্য দেশের মতো সিস্টেম তো না, অনেক সময় আমাদের ওই রিপ্লাইগুলো ওইভাবে দেওয়া হয় না। কিন্তু প্রাইম মিনিস্টার একটা জিনিস আজ পর্যন্ত আমি দেখি নাই যেগুলো আপনি পার্সোনাল করেন, কারণ অনেকগুলো লোক আছে দিয়ে দেন, নজরুল ছিল আগে নজরুল কি করতো, সেইগুলো অনেকগুলো করা যায় না অনেকগুলো কারণে। তা অন্য দেশের মতো বোধহয় আমরা হয়তো সময় লাগবে আরো, আমরা যদি বাইলেটারাল কমিউনিকেট করতে পারি, তাহলে কি একটা লোক কিছুই তো না, একটি মেল করলেও প্রাইম মিনিস্টার রিপ্লাই টেবলে খুশি হয়, তারা তো জানতে পারে না সে যে এত কষ্ট করে একটা জিনিস বললো। আর দু একজন বলছে তাদের কাছে আপনাদের মাধ্যমে মেসেজ দেয়, অনেকে থিওরিটিক্যালি বলেন এটা ক্যান্সার হাসপাতাল এটা করে দেওয়া হবে, ওইভাবে আসলে কিছু হয় না। আপনার এই স্পেসিফিক প্রপোজাল এইভাবে করলে তাহলে আমি বলতে পারি যে কোথায় কার সাথে যোগাযোগ করতে, ওইভাবে দুই একটা আগের মতো বাংলাদেশ না যে আপনি ভাববেন 10 কোটি টাকা দিলে হাসপাতাল হয়ে গেল। 300-400 কোটি টাকা অলরেডি আসান মিশন করে, এবং আমেরিকার থেকে আমি নাম জানি না, জানলেও ডিসক্লোজ করা ঠিক হতো না, 100 কোটি টাকা দেওয়ার জন্য বলছে তারা, এখন বলছে না কি টার্মস অ্যান্ড কন্ডিশনে। সুতরাং বাংলাদেশে কিন্তু এখন টাকা পাওয়া সুবিধা যেটা মনে করেন আগের মতো, ওইটা কিন্তু অত কারেক্ট না। আমার বহু টাকা আসে, 5 কোটি 10 কোটি টাকা তো আমি প্রতি 2-3 মাস পর পর অফার পাই যে স্পেসিফিক, কিন্তু এখন তো ওইভাবে না, টাকা নিয়ে কোথায় খরচ করবো, কিভাবে করবো, যে অ্যাকাউন্টেবল না হয় ওই টাকা তো, তাহলে তো আমি এখন লাভ হলো না, তন্যের সাথে কি গালাগালি করে আমার, তাহলে তারা তো আমাকে বিশ্বাস করবে। আর আমার কথা হচ্ছে আমরা মিডল ম্যান হতে চাই না, উই ওয়ান্ট টু এ ডাইরেক্ট কমিউনিকেশন। আর আমি সবসময় বলছি যারা বাইরে থাকেন তাদের বলি যে কোনো ইনভেস্টমেন্ট করেন যা করেন, যদি নিজেরা না দেখতে পারেন তাহলে ফিসাবিলিল্লাহকে দান হিসাবে দিয়ে ইনভেস্টমেন্ট হিসেবে দিয়ে, ওইটা কোনোদিন লাভ হবে না, কিছু হবে না, ওটা কোনো কাজও লাগবে না, দেশের কোনো কাজও লাগবে না। অনেকে বলেন ফ্রাস্ট্রেশন, আমাকে দিয়ে তাহলে আমি কমার জামাইয়ের একটা ডিরেক্টর করা যায়, তাহলে লাভ করে দিতে হবে। এই হলো এইটা, এরকম না হলেও মোটামুটি ভাবে বাস্তবে এরকমই দাঁড়ায়। সুতরাং করার কিছু আছে, আপনারা সবাই মিলে যদি সংঘবদ্ধভাবে এই প্রজেক্ট বলেন, এলিভেটেড রোডে বলেন, এই যে রোড করে এখানে যেরকম আমরা এরকম ভাবে চাচ্ছি, আপনারা গেলে আজকাল স্টাডি করা খুব সহজ, আজকাল এরিয়াল ভিউটা আগের মতো না, স্টাডি করে দেওয়া যায়, কিছু জিনিস আমরা সস্তা তুন্য দেশের চেয়ে করা যায়। আপনারা এইভাবে পে অ্যাজ ইউ আর্ন করে রোড করতে পারেন, অনেক কিছু করা যায়, করার জন্য যে গভর্নমেন্ট গ্যারান্টি লাগে, গ্যারান্টি দেওয়ার টাকা নেই, কিন্তু এইগুলো করতে গেলে ধরেন করবেন 200-300 কোটি টাকা লাগবে, এই টাকাটাকে ম্যানেজ করবে, আপনারা এনে বসে থাকবেন ভাবেন কিছু টাকা দিয়ে দিলাম, খবরদার ওরকম মাহমুখী করেন না, ওদের দেশের উপকার হবে না, আমাদের উপকার হবে না। প্রপারলি করেন, যে করেন, এবং দিস ইজ দ্য টাইম। আর সফটওয়্যারের বিষয় এবং এই কম্পিউটার সায়েন্সে কীভাবে উন্নত হয়েছে, যেটা সত্যি এগুলো আমি অন্য সময় থাকলে বলতাম। আজকাল প্লেনে আপনি একটা সিম্পলি নিয়ে আসলে সমস্ত নোবেল করতে পারতেছেন,
অলমোস্ট সব এখন পড়া যায়। আপনি খালি যে একটা আমরা ওই যে কোনো একটা ফেদুমিয়ারে দিলে হবে যে আমি এই বইগুলো চাই, আমার এটা দিয়ে দাও, আপনার জন্য 1000 বই দিয়ে দেবো। আপনি প্লেনে বসে বসে তো টানাটানিও লাগলো না, কিছুও লাগলো না, বই পড়তে আসলেন চলে গেলেন। ডিজিটাল বাংলাদেশ করার প্রথম মনে হয়েছিল কি জন্য হয়েছে, জেনুইন সেন্সে শুরু হয়েছে। তবু আমি বলবো শেষ করার আগে শুধু যে সত্যি সত্যি এটা তো আমাদের, যেহেতু আপনারা আগেই বলছেন, এই জন্য আমি রিপিট করি নাই, যে জাতির পিতা এবং তার পরিবারকে এই মাসে হত্যা করা হয়েছে, সেই জন্য আমরা শোকের মাস। তবু ওই শোককে শক্তিতে রূপান্তরিত করে তিনি যদি দেখেন যে আমরা সোনার বাংলায় করতে পারছি, তাহলেই তো জাতির পিতা আমাদের প্রতিও খুশি হবে, তারা শান্তি পাবে। এখানে আমি শেষ করছি। আমরা কি প্রশ্ন করতে পারি দু একটা? That's the next. এবারে আমরা সেটা তারিখ ভাই কথা মতো আমি বলবো। এবারে আমাদের একটা পর্ব আসছে, আমাদের যারা শ্রদ্ধেয় সাংবাদিক ভাইরা আছেন, এবার তাদের পালা। স্যারের কাছে তাদের কিছু প্রশ্ন আছে ছোট ছোট, উনি সেটা চেষ্টা করবেন। প্রথমেই আমি যাকে এই শুরু করার জন্য বলবো, আমাদের বিশিষ্ট সাংবাদিক, লস অ্যাঞ্জেলেস বাংলা নিউজ টিভির সবার পরিচিত জনাব কুদ্দুস খান। আসসালামু আলাইকুম। আসলে রিসিপশন দেওয়া হয়তো তার প্রশংসা করার জন্য, প্রশ্ন করার জন্য, প্রশ্ন করে বিব্রত করার অনেক প্রশ্ন আছে, আমি বিব্রত করছি তাকে। ঘটনা হলে লোকটাকে আমার ভালো লেগেছে, আমার দেখা হয়েছে অ্যাক্সিডেন্ট, ওনাকে আমি চিনি না। এয়ারপোর্টে গিয়েছি, আমার এক বন্ধুকে আনতে মানিক ভাইয়ের এখানে দাঁড়িয়ে আছে। আমি চিন্তা করলাম নিশ্চয়ই তারা দুজনে পরে দাঁড়িয়েছে, কিছুটা হবে, কি হবে, মন্ত্রী আসতেছে। হ্যাঁ, মন্ত্রী আসতেছে, ফুল করি। আমি ক্যামেরা ছিল, ক্যামেরা দাঁড়ালাম। যা হোক, মানিক ভাই ফুল আনতে গেল, না এসে বসতে পারি আমি, তাহলে আমি মন্ত্রীকে বলবো ফুল আনতে ফুল দেরি হচ্ছে, যা হোক মানা করছি। যা হোক ফুল আনা হলো, একটা ছবি নিয়ে হলে ভালো লাগেছে। কেন সেটা বলছি, 3 মিনিটের পরে ওনাকে বলেছি, ভাই আপনার নামটা কি? আপনি টিভির মানুষ, নাম দিয়ে কি করবেন? প্রচার করতে চান? নো, আই ডোন্ট ওয়ান্ট দ্যাট। আমি দুনিয়ার মানুষ প্রচার চায়, আমার বিরক্ত করে, আপনি প্রচার চান না কেন? প্রচারটা আসল করে না, আমি চাই না, প্লিজ। উনি দিলেনি। পরে আমি মুক্ত কালারে চলে আসবো, তখন কাছে ঠিক আছে, একটা কার্ড, এই হচ্ছে ঘটনা। তো আমি যা হোক রাত্রে নিউজটা করে দিয়েছিলাম। সেদিক থেকে ওনাকে বিব্রত করা ঠিক হবে না। আর আমি কিছু প্রশ্ন করবো, সেই প্রশ্ন উত্তর হতে একবারে জানেন না। আমার নিজের ধারণা বাংলাদেশ আমার প্রাইম মিনিস্টার অথবা খালেদা জিয়া দুজনই চালান, দুজনেরই বাংলাদেশ। অন্য যারা আছেন এরা মাঝে মাঝে ড্যান্স করেন আর কি। সেই প্রসঙ্গে আমি একটা কথা জিজ্ঞাসা করছি তাকে বিব্রত করার জন্য, যদিও আপনাকে সেই কারণে ডাকা হয়েছে। সেটা হলে নির্বাচন সম্বন্ধে কি নিশ্চিত করে বলতে পারবেন হাসিনা নির্বাচন দিতে পারবেন? কারণটা হলো কি, আওয়ামী লীগ সরকার নিজের দলের অধীন নির্বাচন করতে চাচ্ছেন, হয়েছে রাইট। কারণ বিশ্বের সব জায়গায় কোনো দেশে তৃতীয় শক্তি নাই, সব জায়গায় দলীয় নির্বাচন হয়, আমেরিকা সহ। কিন্তু সমস্যাটা হলো বিশ্বাসযোগ্যতা নাই। খালেদা জিয়া হাসিনাকে বিশ্বাস করে না, বিএনপি বিশ্বাস করে না, বিএনপি খালেদাকে বিশ্বাস করে না। দেশ 2 ভাগে বিভক্ত হয়ে আছে, 1000 কোটিপতি ওইদিকে, 8000 কোটিপতি বিলিয়নিয়ার বাংলাকে তারা বসে আছে। তো সেইখানে যদি মধ্যস্থতা না করে শেখ হাসিনা নির্বাচন দেয়, তাহলে যদি নির্বাচন শেষ খালেদাকে ছাড়া করে, তাহলে এটা গৃহযুদ্ধ হবে, দেশ দ্বিধাবিভক্ত হবে। আমরা বারবার টিভিতে সেটা বলে আসি। যেটা হবে দ্বিধাবিভক্ত হলে যে প্রশ্নটা হবে সেটা হবে কি, শহরে শহরে যুদ্ধ হবে, সোমালিয়া হবে, এনআরকি হবে। এটা উত্তর কি দিতে পারবেন ম্যাপ্রেজার সাহেব? আমি যে এত সুন্দর কথা বলতেছেন, থ্যাংক ইউ। আমি আপনাদের একদম লিখে রাখেন, আমাকে কোট করে, ঠিক মতো নির্বাচন হবে, কোনো সময় হবে না, বাংলাদেশের নির্বাচন হবে। প্রধানমন্ত্রী স্পষ্ট বলছেন সেই সরকারে বেগম খালেদা জিয়া, সুতরাং আওয়ামী লীগ সরকারের নতুন করে মাননীয় প্রধানমন্ত্রী থাকবেন। সেই সরকারে সমস্ত দেশের আমরা আমরা আহ্বান জানাবো এবং আপনাদের গ্যারান্টি দিতে পারি, দেশের মাটিতে থাকি তো বুঝি, ইলেকশন হবে, সবাই আসবে, তারাও পার্টিসিপেট করবে। এটা কোনো নির্বাচন সম্বন্ধে সন্দেহ করার কোনো কারণ নাই। এটা বাইরের বিভ্রান্তি, সবকিছু সময় মতো হবে, সবাই আসবে, নির্বাচন হবে। নাহলে আমি তো চলে যাচ্ছি না, পালাই যাওয়া লোক তো না। 1-11 শুরু করে 15, যখন যে ক্রাইসিস হচ্ছে, আমার 51 বছর 61 থেকে রাজনীতি করি, কোনো সময় কোনো ক্রাইসিসে পিছনের দরজা দিয়ে আমি পালাই যাওয়া লোক না। সুতরাং আপনাদের বুঝে বলতেছি, এটা কোনো সন্দেহ নাই। এটা হচ্ছে আসলে লোকের বিভ্রান্ত করা, আর কিচ্ছু না। এটা কোনো কারণে কেন দুজনের ব্যাপার হবে কেন? এটা দেশের ব্যাপার। আমরা চাচ্ছি যে অসাংবিধানিক পথে ক্ষমতা দখল করে কেউ আসতে না পারে। আমরা তো বলি নাই যে আওয়ামী লীগ সরকার, এখন তো আওয়ামী লীগ সরকার না, সর্বদলীয়। সেখানে যদি বলেন যে ঠিক আছে, শুধু জেনারেল হিসাবে পার্টিতে একজন ইচ্ছা, অন্য লোক নাই, কারণ আপনারা সেটাকে রিসাইজ করেন, ডেফিনেটলি আমাদের লিমিটেশন অ্যাকসেপ্ট করবো।
সব দলের লোক আসবে, সবাই মিলে নির্বাচন হবে। ওই সব পার্লামেন্ট ফাংশন করবে না এবং নিরপেক্ষ নির্বাচন করার জন্য নির্বাচন কমিশন যা যা করার দরকার সমস্ত কিছু করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন। এটা আমার কোনো ঘোষণা দরকার নেই। অন্যান্য দলকে আহ্বান তিনি করেছেন, আমি তার অ্যাডভাইসার হিসেবে যা বলেছেন শুধু সেটা বলছি, কোনোটা আমার বক্তব্য না, এটা মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য, রেকর্ডেড বক্তব্য। এটা কোনো ডিস্টর্ট করার কোনো দরকার নাই, আল্লাহর রহমতে কোনো ভয় নাই। বরং আপনারাও সহায়তা করেন যে নিরপেক্ষ করার জন্য কোন আপনারা সাজেস্ট করেন, স্পেসিফিক নাম বলেন যে অমুককে হোম মিনিস্টার দিলে বলা দেবো, আমরা প্রাইম মিনিস্টারকে বলা হবে, অসুবিধা নেই। আমরা নির্বাচন চাই এবং ইনশাল্লাহ নির্বাচন হবে। এবারে আপনাদের সামনে তার প্রশ্ন রাখবেন নিউজ এশিয়ার মোহাম্মদ জাফরুল্লাহ। তারাবির সময় হয়ে গেছে আছে, বেশি আমার কিছু বলার নাই। স্পেশালি প্রফেসর ডক্টর মুদাসসির, আমরা ওনাকে চাচা বলি। উনি আমার বাবা যখন ছিলেন ডিরেক্টর জেনারেল, আমার বাবার খুব স্নেহ প্রফেসর ছিলেন। উনি এখনো মনে করেন, আমার বাবা মারা গেছেন আজকে 6 বছর হয়েছে। অত্যন্ত শ্রদ্ধেয় এবং ওনাকে আমি পেয়ে আমার নিজের বাবার কথা মনে পড়ে। ওনার কাছে আমরা একটি প্রশ্ন হলো যে গ্রামীণ ব্যাংকের যে ডক্টর ইউনুসকে নিয়ে এত তর্ক বিতর্ক হয়েছিল এবং এটা নিয়ে এখন নতুন একটা ম্যানেজিং ডিরেক্টরের জন্য অ্যাপয়েন্টমেন্টের চিন্তা করছে, ওনাকে জাস্ট খুব সংক্ষিপ্তভাবে আমরা জানতে চাই যে এই ম্যানেজিং ডিরেক্টর যে গ্রামীণ ব্যাংকের যে নতুন হবেন, এটা কি আউটলাইনটা কি? আমরা এক এক সময় এক এক কথা শুনি, যদি আমরা খুব সংক্ষিপ্তভাবে বলেন। কারণ হলো যে ডক্টর ইউনুস যখন এখানে এসেছিলেন ওনাকে আমরা যথেষ্ট সম্মান দিয়েছি এবং এটা একটা নন পলিটিক্যাল কোয়েশ্চেন। ওনার আমার চাচাকে আমি চাই যে উনি আমাদেরকে একটু সহজভাবে বুঝিয়ে দিন। আমি বলি, ডক্টর ইউনুস একজন শ্রদ্ধা ব্যক্তি, ব্যক্তিগতভাবে আমারও খুব শ্রদ্ধা মানুষ। এখানে একজন বাংলাদেশের নোবেল বিজয়ী এবং আমাদের দেশের, আর গ্রামীণ ব্যাংকের বিষয়টি দেশের আইন অনুযায়ী গ্রামীণ ব্যাংক তারা দেখবে, সেটা আমি বা মাননীয় প্রধানমন্ত্রী আমার মনে হয় কারো এটা এর মধ্যে পড়ে না। কারণ হচ্ছে দেশের আইন যেভাবে আছে সেইভাবে। আর ব্যক্তিগত শ্রদ্ধা একজন যেমন তার পিতার কথা তুললো, উনি যদি এখনো থাকতেন আমি তো ওনার পার কাছে বসে থাকতাম অ্যাডভাইজার। কারণ কঠিনতম সময় আজকাল ঈশ্বর সাহেব আমাদের সাথে থাকতে পারে, তখন যখন এরকম অসাংবিধানিক ক্ষমতায় আসে, তখন আমি যখন গেলাম ওনার কাছে, আমরা তো তখন ওনার তুলনায় খুবই জুনিয়র, উনি তো আমাদের প্রোটেকশন দিয়েছেন। এরকম অনেক লোক, শামসুল হক সাহেব এখন জাতীয় পার্টি করেন, যখন আমি মুক্তিযুদ্ধে একসাথে আসছি, আমি যে ডাইরেক্টলি বক্তৃতা, আমি তো না বুঝে কিছুটা না বুঝে, মানে বাইরে থেকে গেছি বুঝে নাই, এমনি ঈশ্বর সাহেব আসছে, ওরা কতটুকু পাওয়ারফুল আমি বুঝে নাই। ঢাকা ইউনিভার্সিটিতে শেখ সেলিম সাহেব দাওয়াত দিছে, গেছি যে খুব বড় বড় গরম ভাবে করছি, ওখানে তখন তো যে বুঝি নাই কারা কারা এজেন্ট থাকে এটা ওটা। তারপরের 2-3 দিন পরে দেখা, আমার লোকের ভিতরে বলে যে এই বলছে কি খবর, কেমন আছো? শামসুল হক সাহেব তখন মন্ত্রী হিসাবে স্বাস্থ্য মন্ত্রণালয়, তখন আমার বলে কাছে দেখি অনেক লোক রয়েছে, ব্রিগেডিয়ার মালিক সাহেব, কর্নেল মালিক, দাদা কোথাকার, ওই সেদিনকে এরকম বক্তৃতা দিবি কেন? তাহলে তো গরম বাবা অসন্তুষ্ট, তাহলে কি বলছি, ঠিকই তো বলছি, জাতির পিতার কথা বলবো না। উনি দেখলো যে আমি আরো ইয়ে হয়েছি কিছু না বলে, কারণ মালিক সাহেব আমি খুব রেসপেক্ট করি, বলে পাগলা নিয়ে যাবো, তোমার এই বাসায় যেতে হচ্ছে। আমি গেলাম, আমার বলে যে শুনবো আপনার মাত্রাটি আর্মির আসছে, কারণ কত কিছু আছে, তুমি যা বলছো আমি এটা ভালো কি খারাপ আমি বলতেছি না, তুমি মাত্র আসছো,
ওনাকে সহি সালামতে দেশে ফিরে পৌঁছে দিও, ওনাকে সুস্থ রাখো। ইয়া আল্লাহ ওনাকে দেশ কাজ করার মতো শক্তি দাও, সামর্থ্য দাও। ইয়া আল্লাহ উনি যেন অমর হয়ে থাকতে পারেন সেই তৌফিক দাও। ইয়া আল্লাহ আমরা এখানে যারা বিদেশে আছি, বাংলাদেশের আমাদের সবাইকে তুমি সুখে শান্তিতে রাখো। তুমি আমাদেরকে সুস্থ রাখো, সবল রাখো, আমাদের মনোবল বৃদ্ধি করে দাও, আমাদের ইমানের সাথে আমাদের ইমানকে মজবুত করে দাও। আমরা যেন দেশের কাজ করতে পারি, দেশের কাজ করতে পারি এবং দেশের মান সম্মান বজায় রাখতে পারি সেই তৌফিক দাও। ইয়া আল্লাহ আমরা যেন একত্রে সবাই মিলে এসে ভুল বুঝাবুঝি যাতে আমাদের মধ্যে না হয় সেটা তুমি দূর করে দাও। ইয়া আল্লাহ আমাদের মধ্যে বন্ধুত্ব স্থাপন করে দাও। আমরা বাঙালিরা যারা আছি খোদা তুমি আমাদের অনেক প্রোগ্রেস দিয়েছো ওই দেশে, আমাদের লিটল বাংলাদেশ দিয়েছো, আমাদের আরো অনেক কিছু দিয়েছো। খোদা তোমার কাছে লাখ লাখ শুকর। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। ইয়া আল্লাহ তুমি আমাদের সবাই দোয়া কবুল করো। আমাদের যারা অসুস্থ আছে তাদের তুমি সুস্থ করে দাও। ইয়া আল্লাহ আমাদের আত্মীয় স্বজন যারা কবরে আছেন তাদের রুহের উপরে সব বক্ষে দাও, তাদেরকে ব্যস্ত নসিব করো। ইয়া আল্লাহ আমাদের ভবিষ্যৎ বংশধর যারা আছে তাদেরকে সৎ পথে পরিচালিত করো। তারা যেন আমাদের মান মর্যাদা বাংলাদেশের সম্মান রাখতে পারে সেই তৌফিক দাও। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا ارحم الراحمين। Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar. Ashhadu an la ilaha illallah, ashhadu an la ilaha illallah, ashhadu anna Muhammadar Rasulullah, ashhadu anna Muhammadar Rasulullah. Hayya as-salah, hayya as-salah, hayya al-falah, hayya al-falah. Allahu Akbar, Allahu Akbar, la ilaha illallah. আমরা ইফতারির পরপরই পাশে আরেকটা রুম আছে, এখানে নামাজের ব্যবস্থা আছে। আমরা নামাজ পড়ে এখানে এসে ইনশাআল্লাহ আমরা আজকে আমাদের এই গণসংবর্ধনার এবং আমাদের নাগরিক সংবর্ধনার অনুষ্ঠানটি অনেক ভাই আমাদের পিছনে চেয়ার খালি আছে, প্লিজ আপনারা চেয়ার বসে যান। টেবিলের অনেক চেয়ার আমরা খালি দেখছি, আর এখান থেকে আপনারা ফুডগুলো নিয়ে যান।
আজকের এই অনুষ্ঠান আমরা দুইটি ভাগে শুরু থেকেই ভাগ করে রেখেছি। আমাদের ইফতার আমরা এখন শুরু করেছি, এরপরেই আমাদের আলোচনা অনুষ্ঠান শুরু হবে। আজকের এই অনুষ্ঠানে আমাদের অনেক সাংবাদিক ভাইরা আছেন। বাংলা নিউজ টিভি লস অ্যাঞ্জেলেস, এখানে লাইটিং করা হয়েছে তাদের পক্ষ থেকে। এখানে আজকের এই অনুষ্ঠানের যারা আয়োজক, এই স্বল্প সময়ে এভাবে আমি দেখতে পাচ্ছি পুরো রুমটাই ভরে গেছে, এবং আমি দেখে এসেছি যে বাইরে এখনো অনেক আমাদের সুধীজন বসে আছেন, যেহেতু তারা ভেতরে বসতে পারেননি। আপনারা যারা আমাদের এই স্বল্প আয়োজনের স্বল্প সময়ের ডাকে এসেছেন, তাদের সবাইকে আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আফটার ইফতার আমরা আমাদের অনুষ্ঠান শুরু করব। যারা এখনো খাবার নিতে পারেননি, অনুগ্রহপূর্বক আমাদের পেছনে এখনো অনেক খাবার রয়ে গেছে, অথবা যারা আর কিছু খাবার যদি দরকার হয়, প্লিজ পেছনে এসে খাবারগুলো নেওয়ার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আপনারা
সক্রিয় যিনি আমরা উপদেষ্টা হিসাবে যাকে সবসময় বলি ডক্টর সিরাজুল্লাহ আজকে এসে অনুষ্ঠানে সভাপতি করছেন। প্রধান অতিথির আসন গ্রহণ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা জনাব প্রফেসর ডক্টর সৈয়দ মোদাস্সের আলী, যিনি অনেক দূর থেকে এসেছেন। তাকে আমাদের সকলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকে এই অনুষ্ঠানে আসার জন্য বিশেষ অতিথির আসন গ্রহণ করেছেন আমাদের অত্যন্ত জনপ্রিয় আমাদের কনসুল জেনারেল জনাব এনায়েত হোসেন। এনায়েত হোসেনকে আমরা কংগ্রাচুলেট করছি। আপনারা সবাই শুনেছেন উনি কিছুদিনের মধ্যেই নতুন একটি আঙ্গিকে চলে যাচ্ছেন কাতারের রাষ্ট্রদূত হয়ে, এবং আমরা কংগ্রাচুলেট করছি। এবং ওনাকে পাশাপাশি আমরা সবাই একটু ভারাক্রান্ত যে আসলে এনায়েত ভাই আমাদের মধ্যে যেভাবে মিশে গিয়েছিলেন, আমার মনে হয় যে আর এক এনায়েত সাহেবকে পাওয়া কঠিন হবে। আসলে আমরা তার জন্য আবারও তার উত্তর উন্নতি কামনা করছি। ধন্যবাদ এনায়েত ভাই। আর একটি বিশেষ বিশেষ অতিথির আসন গ্রহণ করেছেন আমাদের আরেকজন নেত্রী, আমরা যাকে বলে থাকি ভ্যালির নেত্রী। তিনি হচ্ছেন আমাদের সেই জননেত্রী এবং প্রেসিডেন্ট বাংলাদেশ ওমেন্স অর্গানাইজেশন অফ লস অ্যাঞ্জেলেসের প্রেসিডেন্ট মিসেস রেহানা সিরাজুল্লাহ। আর আপনারা জানেন আমাদের আরেকজন মুক্তিযোদ্ধা বিশেষ অতিথির আসন গ্রহণ করেছেন ডক্টর মোয়াজ্জেম হোসেন। ডক্টর মোয়াজ্জেম হোসেন, আমি অনুরোধ করবো আরেকটি অনুষ্ঠান, আজকে যে অনুষ্ঠানটি হোস্ট করছেন আমাদের সবচেয়ে আমাদের কমিউনিটির একজন সবচেয়ে সক্রিয় বলবো মহানায়ক, এবং অনেক সময় উনি আমাদের যে বাফলার বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অফ লস অ্যাঞ্জেলেসের এক্স প্রেসিডেন্ট ছিলেন। তো আজকের অনুষ্ঠানে হোস্ট এবং আজকের অনুষ্ঠানে আপনাদের সবাইকে উনি দাওয়াত করেছেন জনাব শামসুদ্দিন মানিক। শামসুদ্দিন মানিক, আপনি আসেন। তো এই অনুষ্ঠানের প্রথমেই আমি আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা। আজকে প্রধান অতিথিকে আমরা জানাতে চাই যে লিটল বাংলাদেশ আমরা পেয়েছি, এটা আমাদের গর্ব। এটা আমাদের পক্ষ থেকে, প্রবাসী লস অ্যাঞ্জেলেসের পক্ষ থেকে আপনাকে আবারও শুভেচ্ছা, স্বাগত। তো আমরা এখানে অনেক শুভ সন্ধ্যা। আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি মাননীয় সভাপতি, উপস্থিত আমাদের অতি প্রিয় কনসুল জেনারেল এনায়েত ভাই, উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগতম এই এত সুন্দর একটা সন্ধ্যায়। কর্মব্যস্ত জীবন থেকে সময়টা বের করে এত কষ্ট করে ট্রাফিকের মধ্যে দিয়ে সবাই আমরা এই সময়ের মধ্যে এখানে উপস্থিত হয়েছি। এই জন্যে আবারও এই অনুষ্ঠান যারা আয়োজন করেছেন তাদের পক্ষ থেকে ধন্যবাদ। এবং আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ
বোধ করছি এই অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব পেয়ে। আমি আশা করছি মাঝে মাঝে আপনাদের সামনে আমি আসব এবং মাননীয় অতিথিবৃন্দকে এখানে মাঝে মাঝে ডাকবো। আমার সময় বেশি নিব না। আমি প্রথমে যাকে এখানে এসে আমাদের সবার সামনে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি, তিনি আমাদের অতি প্রিয়, অতি পরিচিত, যাকে আমি ব্যক্তিগতভাবে যার কৌতুক শোনার জন্য আমি বসে থাকি, কখন একটা কৌতুক আমি শুনবো। আমার মনে হয় অনেকে বুঝতে পারছেন, আমাদের শ্রদ্ধেয় ডক্টর সিরাজুল্লাহ সাহেব। আমি তাকেও অনুরোধ করবো আজকের এই অনুষ্ঠানে প্রথমেই এসে আমাদের সবার সামনে কিছু বলার জন্য। আমার বলার বিশেষ কিছু নাই। আমি নিজে একজন ডাক্তার। আমাদের যে মহামান্য প্রধান অতিথি এখানে এসেছেন তিনিও একজন ডাক্তার, সেই হিসাবে আমি একটু গৌরব বোধ করছি। এছাড়া আমি বিশেষ কিছু বলার নাই, এবং মিথুন আমাকে বলেছিল একটা যোগ করার জন্য, সেটাই আমি করতেছি। সেটা হলো যে 3 জন পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট নিউ ইয়র্কে বসার কথা বলতেছে। তো একজন বলছে, জাপানের লোক, তো বলছে যে আজকাল আমরা ফ্যামিলিতে কথা বলবার সময় এই সেলফোন ইউজ করি না, এই একটা সেলফোন আবার ক্যারি করতে হয়, এসব দরকার নাই। দেখো আমার এখানে একটা চিপস লাগানো আছে, এই থামে একটা স্লিপস লাগানো আছে, আমি এরকম করে ওয়াইফের সঙ্গে কথা বলতে পারি এবং সেও শুনে। তো সিঙ্গাপুরের একটা ছেলে, তো সে বলছে যে আরে এত এত কষ্ট করে হাতটা উঠাইতে হবে, আমরা এগুলা করি না, এখন আমরা আরো অনেক অ্যাডভান্স। আমরা এই দেখো আমার এখানে একটা চিপস লাগানো আছে, আপার ঠোঁটেও একটা চিপস লাগানো আছে, আমি যখন এখান থেকে কথা বলি আমার ওয়াইফ শুনে এবং ওয়াইফ কথা বললে আমি শুনতে পাই। তো বাঙালি যে ছেলেটা ছিল, এটা রেস্টুরেন্টের ঘটনা, ওরা খাচ্ছিল তখন, বাঙালি ছেলেটা উঠে এরকম করতেছিল, তখন সবাই মনে করলো যে ও বোধহয় কিছু গলায় লেগেটেই গেছে, এই কি হলো কি হলো, আমরা কিছু করতে পারি কিনা। বলছে না, আমার ওয়াইফ একটা ফ্যাক্স পাঠাচ্ছে। এর বেশি আমি আর কিছু বলবো না। আমি এখানে অনুরোধ করছি কাজী নিশাত ফোরকানকে এখানে আসার জন্য। আমার শিকাগো, আমি প্রায় শিকাগো বলে ফেলি, কারণ শিকাগোতে 27 বছর কাটিয়েছি। লস অ্যাঞ্জেলেসের পক্ষ থেকে একটা প্লেক আমি ওনাকে দেব। এতে লেখা আছে, We, the Bangladeshi diaspora of Greater Los Angeles area, California, USA, highly appreciate his kind and gracious visit to the Los Angeles area and wish Honorable Professor Dr. Syed Mudassir Ali, Advisor to the Honorable Prime Minister of the People's Republic of Bangladesh, long life and grand success in the mission of building a future Sonar Bangla of our dream. Bangladesh Society of California, August 9, 2012. আমি রিকোয়েস্ট করছি নিশাদকে এই প্লেকটা ওনাকে দেওয়ার জন্য। থ্যাংক ইউ। আমার আর কিছু বলবেন না। আমরা আমাদের সকল অতিথিবৃন্দকে যারা এখানে আমাদের মাঝে কিছু বলবেন তাদের প্রতি আমাদের রিকোয়েস্ট, অনুরোধ, আমাদের সময় অনেক কম, সো সংক্ষেপে আপনাদের কথাগুলো আমাদের মাননীয় বিশেষ অতিথির সামনে উপস্থাপন করবেন। এবারে আসছেন আমাদের আবারও একজন বিশেষ পরিচিত মুখ, রেহানা সিরাজ। তিনি উনি বলেছেন উনি এখন কিছু বলবেন না। সো আমাকে গতানুগতিক পদ্ধতিতে আমি পরের বক্তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি।
আমাদের সেই বিশেষ পরিচিত মুখ, যাকে আমরা হয়তো কোনোদিন লস অ্যাঞ্জেলেসবাসী ভুলব না, কনসাল জেনারেল জনাব এনায়েত হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত মণ্ডলী এবং পরমশ্রদ্ধেয় মাননীয় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক এবং সমাজ কল্যাণ বিষয়ক উপদেষ্টা প্রফেসর মুদাসসির আলী স্যার, আসসালামু আলাইকুম। আমরা লস অ্যাঞ্জেলেসে একটু ওয়েস্ট কোস্টে পড়ে যাতে আমরা অতিথি কম পাই, কিন্তু যখন দু একজনকে পাই আমরা খুব হৃদয় উজাড় করে তাদেরকে আমরা আহ্বান করি এবং বরণ করে নিই। সে মানে পরীক্ষা সেটা বোধ হয় ইতিমধ্যে স্যার দেখতে পেয়েছেন। তো অনেক সময় অতিরিক্ত আদর এবং অতিরিক্ত সম্মানের বিড়ম্বনাও হয়। 2000 মাসে স্যারের সেই কষ্ট হচ্ছে কিনা আমি স্যারের কাছে বলে যাচ্ছি যে যদি প্রেশার পড়ে থাকে সেই জন্যে। স্যার অত্যন্ত ভদ্র, মিষ্টভাষী এবং অত্যন্ত ডাউন টু আর্থ পার্সন। স্যারকে আমরা একই অঞ্চলের, আমরা জেলা আলাদা হলেও আমাদের নদীর মধ্যে পরপর আমাদের বাড়ি। স্যার আমার আত্মীয় হন, ছোটবেলা থেকে স্যারকে চিনে, স্যারের নাম শুনেছি। অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন, মুক্তিযোদ্ধা সংগঠক ছিলেন। অত্যন্ত প্রধানমন্ত্রীর আহ্বানে উনি অত্যন্ত লুক্রেটিভ জব ছেড়ে WHO উনি দেশের সেবা করার জন্যে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ অনুরোধে উনি এসেছেন এবং অনেক সময় অনেকে কার্টুনের পিছনে থেকে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দেন, কাজ করেন। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি। স্যার তাই মানে সেই জায়গায় একজন মানুষ যিনি এই সরকারের যে সাফল্যগুলো আছে, এই সাফল্যের যে এডুকেশন আপনারা দেখতে পাচ্ছেন হেলথ সেক্টরে এবং আদার সেক্টরে স্যারের সেই কন্ট্রিবিউশন আছে। তো আমি রাজনৈতিক বক্তৃতার দিকে যাবো না, আমি অত্যন্ত আবেগ আপ্লুত এবং আমার সম্বন্ধে যেটা বলা হলো যে আমি আমার অ্যাকচুয়ালি প্রেস রিলিজ হয়েছে, কাতার গভর্নমেন্টের অ্যাকসেপ্টেন্সটা হয়েছে, বাট আরো 2 দিন আছে ইনশাআল্লাহ আপনাদের সাথে যার আগে বলে যাব, দেখা হবে নিশ্চয়ই এবং ভালোভাবে বলে যাব। আপনারা আমাদের নিশ্চয়ই বলবেন, আমি বলবো। আর এই পর্যন্তই। আরো অনেক বক্তা আছে, তারা বক্তৃতা বলবেন বা কিছু আমরা শুনবো। বিশেষ করে স্যার যদি কিছু মানে বর্তমান সরকারের কিছু কার্যক্রমের উপরে আলোকপাত করেন সংক্ষেপে। আমরা যারা কিছু জানি না, অনেক কিছু অনেক অ্যাচিভমেন্টস গভর্নমেন্টের হয়, কিন্তু সরকারের কাজগুলো অনেক চোখে পড়ে না, মানে সেগুলো মানুষ অতটা দেখে না, নেগেটিভটাই দেখে। এবং পত্রিকাগুলো অনেক সময় অনেক দেখি, বা আমি বিশ্বাস যে স্যার কিছু কিছু বিষয়ের উপর আলোকপাত করবেন, আমাদের যে গভর্নমেন্টের অ্যাচিভমেন্টসগুলো আছে আমরা আমাদের কাজ করতে পারবো সেই বিষয়গুলো। এগুলো শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এবারে আমাদের মাঝে আসবেন মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন। আমি ডক্টর মোয়াজ্জেম হোসেন। আমি এর আগেও একটা অনুষ্ঠানে বলেছি, আমার কাছে যেভাবে লেখাটা আছে আমি সবাইকে ব্যক্তিগতভাবে হয়তো চিনি না। সো এরপরে আমি রিকোয়েস্ট করব সবাইকে তাদের নামটা যদি তারা সেভাবে আমার কাছে দেন আমি অনেক খুশি হব, তাহলে আমার এই ভুল কথাটা বলতে হবে না। আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি এই কথা বলার জন্য। ডক্টর মোয়াজ্জেম হোসেন। অনেক ধন্যবাদ আপনাকে এবং সবাইকে শুভ সন্ধ্যা। এই রোজার মাসে এত সুন্দর পরিবেশে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি। ডক্টর মুদাসসির সম্বন্ধে আমি কিছু বলি। রোমান্টিক একটা বলবো না, আমরা মেডিকেল কলেজে একসাথেই ছিলাম, পড়াশোনা করতাম এবং সে সিরিয়াসলি কাজ করতো এবং সে পলিটিক্সও করতো খুব বেশি পড়াশোনার মাঝখানে। হি ওয়াজ সিনসিয়ার, হি ওয়াজ অনেস্ট এবং দেশকে কেমন করে স্বাধীন করা যায় সেইটা তার মাথার মধ্যে সবসময় ছিল। সো উই গট দ্য ইন্সপিরেশন দ্য সেম ওয়ে। পুরা মেডিকেল কলেজের 5 বছরে আমরা একসাথেই ছিলাম এবং তারপরে ট্রেনিং 1 বছর, সেইটাও আমরা একসাথেই ছিলাম। তারপরে যখন আমাদের যুদ্ধ আসলো, সে আমাদের বঙ্গবন্ধুর সেই ইন্সপিরেশনে আমরা সবাই দেশের জন্য যুদ্ধ করার জন্য ঝাঁপাই পড়লাম। তারপরে আমি আমার সাথে প্রায় 1000 কলেজ এবং স্কুলের ছাত্র নিয়ে আমি হাইটে রওনা করলাম। গৌরনদী থেকে কলকাতা পর্যন্ত 200 মাইল আমরা হাইটে গেছি।
যাওয়ার পরে ওর মধ্যে থেকে 1000 থেকে আমাদের 600 লোক পথে ব্রাশ ফায়ারে মারা গেছে। ফাইনালি উই রিচড কলকাতা গেছি, দেখি মতাসর সেখানে, ডক্টর মতাসর সেখানে সেই ছোট একটা আম গাছ, তার নিচে একটা ছায়া, সেখানে ওই মুজিবনগর নাম বলা হয়তো, জয় বাংলা জয় বাংলা করে মানুষকে ইন্সপিরেশন করা হয়তো টিভিতে, রেডিওতে। এখানে আমরা সব আবার একত্রিত হইলাম। সেখানে গিয়ে আবার আমার গত ভাই ছিল সানিয়াবাদ, উনি মারা গেছেন হয়তো সানিয়াবাদ, ভাই ওনার সাথে দেখা হইলো। পরে আমাকে পাঠালো 7 নম্বর সেক্টরে টু টেক কেয়ার অফ দ্য ফ্রিডম ফাইটার। তখন 150 মুক্তি বাহিনী ইনজুর্ড হয়ে আছে, দেয়ার ইজ নো ডক্টর। যাই হোক, উই হ্যাভ লট অফ বিগ স্টোরি অফ দ্যাট। ওখানে আমি 9 মাস কাজ করতে, আই বিল্ড দ্য ফিল্ড হসপিটাল। সেই হসপিটালের মধ্যে হাত পা কাটাকাটি সব কিছু, নো অ্যানাস্থেশিয়া, জাস্ট দ্য মরফিন অ্যান্ড আই, দ্যাট ওয়াজ আওয়ার ফাইট। কেউ থাই চলে গেলে আই হ্যাড টু কাট ফ্রম দ্য গ্রোইন, কারণ আমাদের সস ছিল না, উই ডিডন্ট হ্যাভ এনি সক, উই ডিডন্ট হ্যাভ এনি ব্লাড। So শুধু আইভি ফ্লুইডই ছিল, আইভি ফ্লুইড দেওয়া, উই জাস্ট সেভড অল দ্য লাইফ। আমাদের ওই সময় একটা লোকও মারা যায় না, ইটস রিয়েলি মিরাকল। যদিও অনেক অ্যাম্পুটেশন করছি, কাটছি, গ্লাভস ছিল না, স্নো গ্লাভস। একদিন প্রায় 150 ইনজুর্ড হয়েছে, 3 দিন যাবত দাঁড়াইয়া তারপরে কাজ করছি। সো দ্যাটস ওয়াই আওয়ার লাইফ পয়েন্ট। তারপরে খাওয়ার সময় হাত দিয়ে তো খাইতে পারতাম না, হাতে ব্লাডের গন্ধ আসতো, যত সাবান দিয়ে স্টিল রটেড ব্লাড। তারপরে আমাদের সাথে ছিল কর্নেল জামান, সে আমাদের সেক্টর কমান্ডার। ক্যাপ্টেন জাহাঙ্গীরের কথা আপনারা জানেন, মুলাদি, সে আমাদের ক্যাপ্টেন ছিল। লিটল ম্যান, লুঙ্গি পরে, গামছা মাঝে বান্ধে গেঞ্জি পরে, এসএলআর নিয়ে আর গ্রেনেড নিয়ে আসে। সো লাস্ট ডে হি ডাইড জাস্ট 1 hour বিফোর দ্য ডিক্লারেশন। আমরা বর্ডারে ফাইট করতেছি, যে একটা বাঙ্কার ছিল নদীর উপরে, চাপাই নাম বলছে, নদীটা শুকনা। তারপরে আমাদের দিকে অনেক গুলি আসতেছে, ব্রাশ ফায়ার, মানে দ্যাটস হেভি ফাইটিং দ্যাট পার্টিকুলার ডে। তারপরে আমি খুব রেসলেস হয়ে গেলাম। তো আমার কর্নেল ডাকে বলে, ডাক্তার ঘামাইও না, তুমি তাল গাছের পিছনে যাও, ইফ দ্য বুলেট ইজ মেন্ট ফর ইউ ইজ গোয়িং টু হিট ইউ, আদারওয়াইজ উই ক্যানট হিট ইউ। এই বলতে বলতে ততক্ষণের মধ্যেই সব থামে গেল। তারপরে জাহাঙ্গীর ভাই সে নদী হাইটে গিয়া বাংকারের কাছে গেছে, তো ওর মধ্যে একটা আর্মি ছিল, সে ওই মেশিন গান রেডি করে রাখছে। So he threw the grenade, he threw the bullet. So both died at the same time. It's like a movie. So both died, and 1 hour later, is declared that Bangladesh liberated. তারপরে আমরা ওখানে ছিলাম চাপাই নবাবগঞ্জ। সেখান থেকে আবার যখন বাংলাদেশে ঢাকাতে গেলাম, সেখানে গিয়ে আমার মোদাসের সাথে আবার দেখা। সেখানে গিয়ে আমাদের দুজনে সেম পোস্ট দিল, Assistant Director of Health. I was in curative side and he was in preventive side. So that was our last meeting, and after 40 years we are here again. So, and he's taking great role. His personality character you already know already, a dedicated man to help the country, help the community. He got a goal, a very honest, sincere, hard-working man. So Ashakuri will get the maximum benefit out of his help and support as long as he's in the positions in the country. সবাই সুযোগ নেবেন এবং দেশে যেখানে এরপরে কিন্তু আমাদের তারাবিশ জন্য প্রস্তুত হতে হবে। সো দ্যাট আমি আবারও সবাইকে বলছি করজোরে যে আমাদের সময়টার দিকে একটু খেয়াল রাখবো। আমরা এবার যাকে ডাকবো, আমার শ্রদ্ধেয় পরম, মানে পরম শ্রদ্ধেয় বলবো আমি এভাবে, মুস্তাইন তারাবিরা। উপস্থিত সুদী, সম্মানিত অতিথি, কনসাল জেনারেল, তো আমি খুব শর্টে 2 মিনিটের মধ্যে শেষ করতে চাই। তো প্রথমেই আমি বঙ্গবন্ধুকে স্মরণ করছি। আজকে বাংলাদেশে 10 তারিখ, আমাদের এখানে 9 তারিখ, আর 4 দিন পরেই ওনার আমরা মৃত্যুবার্ষিকী উদযাপন করতে যাচ্ছি এবং আমরা মিলাদ দোয়া খাওয়ার এই রোজার মাসে বিশেষভাবে করব। সেটা আমাদের আওয়ামী লীগ থেকে প্রোগ্রাম আছে, তো সেইভাবে আপনাদেরকে আমরা যে প্রোগ্রাম করবো আপনাদের সবাইকে দাওয়াত দিয়ে রাখলাম। তো দ্বিতীয়ত আমার একটা কথাই মনে পড়ে, আমি যখন 81 সালে আমেরিকা থেকে ফিরে যাই, যখন শেখ হাসিনার সাথে নেত্রীর সাথে যখন রাজনীতি করলাম,
81 সালের এই মাসে এইরকম 9 তারিখ বা 10 তারিখ, আমার ঠিক দিনটা মনে নাই, তখন উনি বললেন যে ঢাকাতে আমি ব্যস্ত থাকবো, ঢাকায় বিভিন্ন অনুষ্ঠান হবে, কিন্তু বঙ্গবন্ধুর ওখানে তুমি পাড়ায় যাওয়ার কোনো লোক নাই এবং ঢাকা থেকেও কেউ যেতে চাচ্ছে না, আপনারা খুলনা থেকে 4 জন যে একটু মাজারে যে ওই দিনকে একটু জিয়ারত করে আসি। তো আমি সবচেয়ে দুঃখের সাথে বলছি, উনি জানেন বৈকুণ্ঠ তখন ওই টেক কেয়ার করতো। আমি খুলনার এখনকার মেয়র খালেক, এমপি হারুন, তারপরে আগের আমাদের সালাম ছিল আওয়ামী লীগের প্রেসিডেন্ট, আমার গাড়ি করে আমরা মোল্লারহাট গেলাম। মোল্লারহাট থেকে আমরা হেঁটে তারপরে ওই পাটগাছের খেয়া পার হয়ে আমরা টুবি পাড়ার ওখানে গেলাম। যে যখন হয় তখন এই বিকেল বেলায় আসরের বাদে আমরা আসরের নামাজ পড়লাম। আসরের নামাজ পড়ে বৈকুণ্ঠে আমাদের কিছু চিড়ামুড়ি খেতে দিল, তারপরে আমরা ওখানে কি করলাম, তখন তো কবরটা ওইখানে। আজকে সেখানে মানুষের ঢল নামে, আমরা খুবই আনন্দিত যে ওনার এতদিন পরে আমরা যে ওনাকে ওনার মূল্যায়ন করতে পেরেছি এবং ওনাকে যে বাঙালি জাতি যে যথাযথ সম্মান দিচ্ছে, আমাদের গর্বে বুক ভরে ওঠে। আর মোদাসের ভাইয়ের কথা বলবো যে আমার থেকে আমার বাবার সাথে ওনার সম্পর্ক বেশি ছিল, এই জন্য আমি আর ওনার সম্বন্ধে কিছু বলবো না। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। এবার যাকে এখানে আসার জন্য অনুরোধ জানাচ্ছি, আমাদের অত্যন্ত প্রিয়ভাজন ডক্টর রবি আলম। ডক্টর রবি আলম। ধন্যবাদ মিঠুন ভাই। সবার প্রিয় কিনা জানি না, তবে আমি আজকে আমাদের আসরে প্রধান অতিথি মোদাসের স্যার। আমি যখন মেডিকেল কলেজে পড়ি উনি তখন আমাদের ডিজি ছিলেন, তো সবাই ওনাকে ভয় পেতেন মোদাস স্যার কাকে কোথায় ট্রান্সফার করা হয়। তবে ওনার সবচেয়ে বেশি মূল্যায়ন করতে হবে 111-এর সময় নেতৃত্ব উনি যেভাবে সাপোর্ট করছেন এবং যার ফলশ্রুতিতে আমরা আমাদের যে গভর্নমেন্ট হলো এবং নেত্রীকে পিছনে রেখে সামনে উনি যেভাবে অ্যাডভাইস করছেন। তবে আমি ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগের পক্ষ থেকে, আমি ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আমাদের প্রেসিডেন্ট আছেন শফিক ভাই, লস অ্যাঞ্জেলেসে ওনার আশা আমাদেরকে গর্বিত করেছে। আশা করি উনি যখন আরো আসবেন বেশি দিন থাকবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা। এবারে আমি যাকে ডাকবো আপনাদের সবার পরিচিত লস অ্যাঞ্জেলেস বাংলা নিউজ টিভির কর্ণধার ডক্টর রফিক আলম। ডক্টর রফিক আলম। তো আমি সবাইকে সালাম জানিয়ে শুরু করছি। আর আজকে বিশেষ অতিথি আমাদের সঙ্গে আছেন ডক্টর সাইদ মুসাদ্দের আলী। তো সবাই তো অনেক কিছু বললো, তো আমি ওনার একটা লেখা পড়েছি। উনি কিন্তু খুব ভালো লেখেন। আমি ডাক্তারি দিকটা বলবো না, ডাক্তারিতে উনি যে লেখাটা লিখেছেন সেটাও আমি জানি। সেটা হচ্ছে কমিউনিটি অপথ্যালমোলজি। হ্যাঁ, এটাতে উনি আমার আন্তর্জাতিক হিসাবে স্বীকৃত। আর যে দুটো বই উনি লিখেছেন পলিটিক্স নিয়ে, আমি সেগুলো বলছি। তো একটা হচ্ছে যে সন্ত্রাসের মাঝে বসবাস, এটা এক। আর 2 নম্বর আর একটা বই উনি রিসেন্টলি লিখেছেন, এটা লেটেস্ট বই, তাই না? লেটেস্ট বই এটা হচ্ছে 60 দশকের ছাত্র রাজনীতি। তা আমার মনে হয় আপনি কোথায় তখন রাজনীতি করতেন না। তো আপনারা যদি সময় পান এই বইটা পড়েন, খুব সুন্দর। এবং উনি কিন্তু খুব বেশি বই লেখেন না, যা লেখেন খুব ভালো করে লেখেন এবং ওনার সব ব্যক্তিগত অভিজ্ঞতা ওখানে আছে। প্লিজ আপনারা যদি সময় পান অবশ্যই পড়বেন। আর তাহলে বাংলাদেশকে আমরা যারা প্রবাসী, ধরেন অনেকদিন ধরে এসেছি, তো আমরা বাংলাদেশের ব্যাপারটা অনেক সময় বুঝতে পারি না। ওনার বইগুলো পড়লে, উদাহরণগুলি দেখলে আপনি বাংলাদেশের কাছাকাছি চলে যাবেন। ধন্যবাদ সবাইকে। যার কাছ থেকে আমরা এবার কিছু মূল্যবান তথ্য শুনবো, তিনি ডক্টর রফিক ভূঁইয়া। ডক্টর রফিক ভূঁইয়া।
শ্রদ্ধেয় ডক্টর আলী এবং আমাদের লস অ্যাঞ্জেলেসবাসীর ধন্যবাদ দিলাম। আমি আসলে ডক্টর আলী স্যারকে চিনি না, কিন্তু ওনার প্রশংসা শুনেছি এবং এখানে যাদের কথা শুনলাম তার থেকে আরো ওনার প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা বেড়ে গেল। বাংলাদেশ যখন স্বাধীন হয় তখন আমি খুব ছোট, 8 বছরের বয়সের একটা বাচ্চা ছেলে। এত গোলাগুলি হচ্ছে, কিছুই জানি না কি হচ্ছে না হচ্ছে, শুধু জিজ্ঞেস করতাম যে কি হচ্ছে, বলে দেশ স্বাধীন হবে। দেশ স্বাধীন হলে কি হবে, বলে আমাদের যার যেটা পাওনা আমরা সেটা পেতে পারবো, আমাদের অধিকারটা এস্টাবলিশড হবে। তো ছাত্র জীবন পার হয়ে প্রফেশনাল লাইফে বাংলাদেশে করে এসেছি, তারপর বিদেশে চলে এসেছি নিজের প্রফেশনকে আরো সামনের দিকে আগে নেওয়ার জন্য। কিন্তু একটা জিনিস আমি স্যারকে বলবো, যেহেতু উনি একজন অ্যাডভাইজার, আমি একজন এখানকার একটা ইউনিভার্সিটির প্রফেসর, এবং প্রফেসর মানে হচ্ছে প্রফেস, জাস্ট লাইক এনিবডি এলস। কি করা যায় দেশকে স্বাধীন করার জন্য? দেশ হয়তো নামে স্বাধীন হয়েছে, কিন্তু অনেক কিছু দেশে এখন মিসিং। তো একটা জিনিস আমি বলবো যে ইকুয়াল এমপ্লয়মেন্ট অপরচুনিটি, এই জিনিসটা আমেরিকাকে একটা গ্রেটেস্ট কান্ট্রি সারা পৃথিবীতে করে ফেলেছে। যে আপনি কি সাদা না কালো, আপনার বয়স কি বেশি না কম, আপনি কি প্রেসিডেন্টের ছেলে না মেয়ে, নাথিং ম্যাটার্স, অল ম্যাটার্স ইজ হোয়াট ইউ হ্যাভ। আমাদের বাংলাদেশে অনেক ছেলে মেয়ে আছে যাদের যথেষ্ট যোগ্যতা আছে, কিন্তু আমার মনে হয় না যে তারা তাদের প্রকৃত পাওনাটা পাচ্ছে। তো এই জিনিসটা আমি বলবো স্যারকে যে আমাদের দেশের জন্য এই জিনিসটা চালু করানো যায়। এটা করলে আমাদের দেশের ছেলে মেয়েদের অনেক উপকার হবে। ধন্যবাদ। এবারে আমাদের মাঝে একজন বিশিষ্ট জন উপস্থিত আছেন, যিনি স্বাধীনতা পদক প্রাপ্ত বিজয়ী মোশাররফ হোসেন খান। মোশাররফ খানকে আসার জন্য আসসালামু আলাইকুম। স্যারের সাথে আমার আলাপ নেই, কিন্তু আমি তাকে ব্যক্তিগতভাবে দেশ থাকতে চিনতাম। আমার নাম মোশাররফ হোসেন খান, আমি সাঁতারু বললে আমাকে সবাই চিনে। আমি রুল হচ্ছে আমি অনেক সময় নেব না, আমি 1-2টা কথা বলি, আমি আমার বক্তব্য শেষ করতে পারবো। তারপরে সবার কাছে সম্মানিত আজকে সবার সভাপতি সিরাজুল্লাহ ভাই, যাকে আমি সবসময় দেখি কমিউনিটির যে কোনো বিপদ আপদে সে ঝাঁপিয়ে পড়ে, বুদ্ধি দিয়ে, অর্থ দিয়ে, সব কিছু দিয়ে। শ্রদ্ধেয় ডক্টর সাহেব মজিম ভাই, আমাদের কাউন্সিল জেনারেল সাহেব, আমি আজকে তাকে কল দিলাম যে আমি শুনলাম আপনি চলে যাবেন, খুবই দুঃখ লাগতেছে আপনি চলে যাবেন আমাদের ছেড়ে। সর্বোপরি আমাদের শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর সৈয়দ মুদাসসির আলী সাহেব, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা। আমি শুধু 1-2টা কথা বলে শেষ করবো। সেটি হলো, দেখেন যখন জিয়াউর রহমান ক্ষমতায় আসলো, ক্ষমতায় আসার পরে সে কাদেরকে দিল, মানে কাদেরকে বসালো। আজকে যে রাষ্ট্রপতি তাকে জেলখানে ঢুকালো, সমস্ত মুক্তিযোদ্ধাদের জেলখানে ঢুকালো। আপনারা যারা মিরপুরের সাথে পরিচিত আছেন, আক্তার গুন্ডার নাম শুনেছেন কেউ? বিহারি আক্তার গুন্ডা, হ্যাঁ, যে শুধু মিলিটারিদের বলতো পাকিস্তানিদের শুধু এখানে দিয়ে যেতে হয়, যে বদ্ধভূমি যেখানে, সে শুধু ব্যানেট চার্জ করে মারতো। সে আক্তার গুন্ডাকে বঙ্গবন্ধুর সময় জেলে ঢুকে তাকে ফাঁসি করা হয়েছিল। জিয়াউর রহমান ক্ষমতায় এসে 3 দিনের মাথায় স্পেশাল ট্রেনিং করে তাকে পাঠিয়ে দিল পাকিস্তানে, আর সমস্ত মুক্তিযোদ্ধাদের ভিতরে ঢুকালো। সে মন্ত্রী বানালো কাকে? শাহজিজকে। মন্ত্রী বানালো কাকে? আব্দুল আলিমকে। মন্ত্রী বানালো কাকে? আপনার আব্দুল আলিম, মশির রহমান জাদু মিয়া, যারা খুব দাগি রাজাকার, মুক্তিযুদ্ধের এগেন্সটে যারা ছিল। সে সবসময় সে আমার মনে ক্ষমতায় এসে পাকিস্তানের আইএসএ প্রেসক্রিপশন এসে চলতো। ঠিক একইভাবে তার স্ত্রী যখন ক্ষমতায় আসলো, সে আবার ফ্ল্যাগ দিল সেই রাজাকারদের হাতে। কাজে আমাদের সাবধান থাকতে হবে আগামী নির্বাচনের জন্য। আমাদের সমস্ত ভুলভ্রান্তি যেগুলো আছে সেগুলো আমাদের সেরে ওঠে, আমাদের একত্রিত হয়ে আমাদের আগামী নির্বাচনে আমাদের আসতে হবে।
আদারওয়াইজ আবার আমাদের দেখতে হবে রাজাঘাটের গাড়িতে ফ্ল্যাগ। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। সময়ের স্বল্পতার কারণে আমরা খুব ছোট্ট করে সবকিছু শেষ করব। এবার আমি যাকে ডাকবো, আমাদের অত্যন্ত কাছের মানুষ, যার সাথে আমি নিজে কাজ করছি এখন, আমাদের মজিদ সিদ্দিকী, জনাব মজিদ সিদ্দিকী। শ্রদ্ধেয় প্রধান অতিথি প্রফেসর সৈয়দ মুদাসসির আলী, আপনাকে সুস্বাগতম। লিটল বাংলাদেশ, যেখানে যে পিছনে যে ব্যানারটা দেখছেন, এটা আমাদের অগাস্ট 2010-এ আমরা অফিসিয়াল রিকগনিশনটা পেয়েছিলাম। তো তারও আগে করা পঙ্কজ বলে কত লোক ওনার লেখা এবং রাশেদা খান উনি সেলাই করেছিল। তো স্মৃতিচিহ্ন হিসেবে আপনাকে একটু পরিচয় করিয়ে দিলাম। আর আমি একটা সংগঠনের সাথে জড়িত, সেটা হলো লিটল বাংলাদেশ ইমপ্রুভমেন্টস ইনক। তো আমরা যে জায়গাটুকু পেয়েছি ওটাকে বিউটিফাই করা, বাংলাদেশের স্থাপনার প্রতিকৃতি নিয়ে এসে সাজানো এবং প্রমোট করা, এটাই হচ্ছে আমাদের কাজ। এটার জন্য আমাদের এখানকার লোকাল ফান্ডিং এর ব্যবস্থা আছে। আমাদের দেশেরও কিছু ব্যবসায়ী আমাদেরকে ফান্ডিং দেবে এই জাতীয় প্রতিশ্রুতি দিয়েছে। আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে যে এই জিনিসটাকে আমরা যদি বাস্তব রূপ দিতে পারি, ইট উইল বি এ ওয়াকিং মিউজিয়াম। মিলিয়ন্স অফ ডলার টিভিতে অ্যাড দিয়ে যেটা আমরা অর্জন করতে পারবো না, এটাকে যদি একটু সাজিয়ে দেই, সামান্য কিছু বুদ্ধি দিয়ে, পরিকল্পনা দিয়ে, তাহলে বাংলাদেশের আপনার সম্মান বৃদ্ধি পাবে এবং অতি পরিচিত হবে এবং এটা একটা ব্যবসায়িক কেন্দ্র হিসেবে গড়ে উঠবে বাংলাদেশ এবং আমেরিকার মধ্যে। আপনাকে আসার জন্য ধন্যবাদ, আপনার জন্য আমাদের একটা শুভেচ্ছা। Certificate of appreciation. This certificate is awarded to Professor Syed Mudassir Ali, FRCS, advisor to the Prime Minister of Government of Bangladesh, in recognition of his valuable visit on August 9, 2012 to Little Bangladesh, Los Angeles, California, USA, which its citizens will cherish with love and remember with honor. Thank you, sir. And I thank my dear friend, Mr. Shamsuddin Manik, for hosting this beautiful evening. And thank you so much. He was the president of Bafla and also he was the convener of Banglar Vijay Bahar. Banglar Vijay Bahar is a program, we make a motorcade. For 2011, he was the convener also. And the Tarek who opened the show, he is the coordinator of 2012. Thank you, Mr. Advisor. এবারে আপনাদের সামনে আসছেন ইঞ্জিনিয়ার জলিল খান। ইঞ্জিনিয়ার জলিল খান। আসসালামাইকুম সুধীবৃন্দু, শ্রদ্ধেয় মাননীয় প্রধানমন্ত্রী, শ্রদ্ধেয় উপদেষ্টা ডক্টর মুদাসসির আলী, বিশেষ অতিথিবৃন্দ, আজকে সন্ধ্যায় যারা উপস্থিত সবাইকে আমার শুভেচ্ছা। আমি খুব সংক্ষিপ্ত করে কথা বলবো, আর দু একটা কথা বলেই শেষ করবো। যেহেতু মাননীয় উপদেষ্টা আমাদের এখানে আছেন, ওনারকে যে জিনিসগুলো জানানো দরকার সেটা হলো লিটল বাংলাদেশ, যেটা আপনি দেখছেন মুজিব সিদ্দিকী বলে গেল। এই কমিটি আমরা প্রথমে এখানে করি, এই কমিটির প্রধান আমি ছিলাম, তারপরে কমিটি হয়েছে। সেটা কথা না কথা আজকে যে আমরা যে যতটা এগিয়ে নিয়েছি সেটার জন্য আমি ওনাকে বিশেষ অনুরোধ করবো। আগামী 2-3 মাসের মধ্যেই আমরা বাংলাদেশকে ওয়ার্ল্ড ম্যাপে তুলে ধরবো। আপনারা গুগলে বলেন, জিপিএস করে দেখতে পাবেন। আমরা সেই পর্যায়ে গিয়েছি। মুজিব ভাই জানে যে ওদের তাকে চিঠি দিয়েছি। আর আমার একটু পরিচয় দিয়ে, আমি ক্যালকান্সে কাজ করি, আমাদের 150 বাঙালি ক্যালকান্সে কাজ করি। আপনারা জেনে খুশি হবেন। আমি ঢাকাতেও 2-3 বছর আগে প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছি অন্যদেরকে যে কনজেশনের ব্যাপারে। আমরা এখানে 2 মিলিয়ন মাইলস অফ ফ্রিয়ার মেনটেন করি। এই 150 বাঙালি তার একজন, মানে তার কাজ করে, প্লাস আমরা 40 মিলিয়ন ট্রাফিকের রিমুভ করি। তো ও ব্যাপারে আমরা কাজ করতে পারি যদি আমাদের সহায়তা চান। আর লিটল বাংলাদেশ ব্যাপারে বলবো, যেহেতু আমরা এটা উঠেছি, আমি
আমন্ত্রণ জানাবো বিশেষ উপদেষ্টাকে, উনি যদি ওই সময় আসতে পারেন ওনাদেরকে আমি দাওয়াত দেবো, তাহলে ওনার অনুমতি চাইবো, তাহলে আমরা ওনাকে দাওয়াত পারবো। আমি চাই উনি এসে এই লিটল বাংলাদেশ যে সাইনটা যখন উঠবে ফ্রি হতে সেটা উনি উদ্বোধন করুন, এটা আমার একটা বিশেষ অনুরোধ। আর 2 নম্বর অনুরোধ, যেহেতু আমার বাড়ি বরিশালে, পদ্মা ব্রিজ অবশ্যই দরকার জানেন, এ নিয়ে অনেক কথা হচ্ছে। আজকেও পেপারে দেখলাম যে অনাবাসী আর অনিবাসী যারা মানে এনআরবি কাউন্সিল বলতে গেলে যেটা তারেক বাবু বললো এখানকার প্রতিষ্ঠাতা, আমি ইউএসএ এনআরবি কাউন্সিলের একজন ফাউন্ডিং কনভেনার। তো আমরা দেশের জন্য অনেক কাজ করতেছি এনআরবির পক্ষ থেকে। আমি যেটা বলতে চাই যে অ্যাকাউন্ট নাম্বার যেটা খুলেছেন, আমরা কিভাবে সাহায্য করতে পারি, পদ্মা ব্রিজে কিভাবে টাকা উঠিয়ে দিতে পারি, এ ব্যাপারে ওনার দিক নির্দেশনা চাইবো। এর বেশি কিছু বলবো না, অনেক কথা আছে। ধন্যবাদ। ইঞ্জিনিয়ার নাজরুল গনি। Again, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, নাসিমুল গনি। President of Engineers Association. শুভ সন্ধ্যা, আসসালামু আলাইকুম। আসলে অনেক বক্তৃতা হয়ে গেছে, আমরা একজন সম্মানিত অতিথি পেয়েছি, সেজন্য আমরা অনেক উৎফুল্লিত এবং সেটার জন্যই আমরা এখানে আসছি। জাস্ট আই ওয়ান্ট টু সে ওয়েলকাম অন বিহাফ অফ AABA, American Association of Bangladeshi Engineers and Architects. নর্থ আমেরিকায় আমাদের 9টা চ্যাপ্টার আছে। আমি এই সাউদার্ন ক্যালিফোর্নিয়া চ্যাপ্টারের প্রেসিডেন্ট। আমাদের সেন্ট্রাল কমিটির প্রেসিডেন্ট ইলেক্ট উনিও আসছেন। সো উই আর ওয়েলকামিং অ্যান্ড উই রিয়েলি হ্যাপি। আমি জানি না, রাজনীতি তো আমরা করি না, আমি নিজেও সরকারি চাকরি করছি বাংলাদেশে দীর্ঘদিন। রাজনীতি বলতে ওইরকমভাবে বুঝি না, তবে একটা জিনিস আমরা আশা করি, যেই দল বাংলাদেশকে স্বাধীন করেছিল, জাতির পিতার কন্যা, বাংলাদেশের এখন প্রধান নির্বাহী, এবং আমরা অ্যাকচুয়ালি চাই না এরশাদের মতন একজন মানে, এখন অবশ্য সে পলিটিক্যাল পার্টি, আমি এখনের অবস্থানকে আমি প্রোটেস্ট করছি না, যখন এসেছিলেন ক্ষমতায় যেভাবে আসছিলেন সেটার ব্যাপারে বলছি, যে এসে স্থানীয় সরকার প্রতিষ্ঠা করলো, আপনার এসে আরেকটা অবৈধ সরকার এই নির্বাহী বিভাগ থেকে আপনার বিচার বিভাগকে পৃথক করলো। কিন্তু আমাদের গণতান্ত্রিক শক্তি ক্ষমতায় আসার পরে গণতন্ত্রের কি উন্নতি হচ্ছে কিনা, সেটা অন্যরকম একটা শক্তির মাধ্যমে হোক, এটা আমরা চাই না। তো আমরা আশা করব, আমাদের মনের বেদনা উনি নিশ্চয়ই বুঝতে পারতেছেন, আমাদের আকাঙ্ক্ষা উনি নিশ্চয়ই বুঝতে পারতেছেন। আমরা আশা করি যে এই সরকারের এই মেয়াদকালে বাংলাদেশে স্থানীয় সরকারের সব টিয়ারগুলো পুরোপুরি বাস্তবায়িত হবে এবং বিচার বিভাগের স্বাধীনতার জন্য যতগুলো শর্ত, বেসিক শর্ত আছে, সেগুলো পূরণ করা হবে। ধন্যবাদ। সবাই সুন্দর করে বক্তব্য রাখছেন, আমারও ইচ্ছা করছে রাখতে, কিন্তু আমি তো বক্তব্য দিতে পারি না। আমি একটা কথা বলতে চাই। এক নদীর রক্ত পেরিয়ে বাংলার আকাশে রক্তিমি সূর্য আনলে যারা, তোমাদের এই ঋণ কোনদিন শোধ হবে না, না না না, শোধ হবে না। আসুন আমরা আরেকবার প্রতিজ্ঞা করি, রাজাকারের গাড়ির জন্য পতাকা না ওঠে। ধন্যবাদ। এবার যাকে ডাকবো, তিনি আমাদের আরেকজন অনেক পরিচিত মানুষ, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আসসালামু আলাইকুম। অধ্যক্ষ সহ সভাপতি, উপস্থিত প্রাইম মিনিস্টার অ্যাডভাইজার এবং আমার বন্ধুরা, মিঠুন ভাই যে কথাটা বললো ওই কথার প্রসঙ্গে আমার সামান্য একটা কবিতা মনে পড়ে। যুদ্ধে জিতেও বিজয় দেখিনি, দেখেছি তার কালো কুৎসিত রূপ,
পেয়েছি স্বরাজ স্বশাসন ভূমি, সে কেমন বিজয় দিবস তুমি। বৃহৎ কারাগারে বন্দি দ্বীপের শৃঙ্খলিত হেতা কৃষাণের হাত, শ্রমজীবীরা পায়নি কো মুক্তি, জাতি পায়নি মুক্তির স্বাদ। দারোগা হেতায় হয়েছে এসপি, রাজাকার হতে চায় রাষ্ট্রপতি, তাই তো তোমায় ওদের ভক্তি। ঘুরছে এবার চাকা আমার, থামাও দেখি হেঁটে চুয়ে। এই প্রসঙ্গে আমি একটা দুটা কথা বলবো। কিছুক্ষণ আগে আমার এনএস ভাই একটা কথা বললো যে ভালো জিনিসগুলো আমাদের চোখে পড়ে না। সত্যি দিস ইজ ট্রু। 2020 ভিশনে আমাদের প্রাইম মিনিস্টারের যে আমাদের যে সংকল্পগুলো, আমি এখন বাংলাদেশে যাই, আমার প্রত্যন্ত অঞ্চলে আমি কচুয়া বা ডুমুরি আমি যাই, আমি যদি ব্যাংকে টাকা জমা দিই, আমি ঢাকাতে যা টাকা উঠাইতে পারি। আমাদের যে আইটিতে আমাদের যে ডেভেলপমেন্ট হয়েছে, নাম্বার 1 রেলওয়ে সেক্টরে। আমি 1 মাস আগে আমি কোন দিন যাবো এই টিকিট আমি বুকিং দিতে পারতেছি। দিস ইজ ভেরি বিগ অ্যাচিভমেন্ট। তারপরে আপনি আসেন, আমরা মনে হয় এখন বিদেশি স্যাটেলাইট ইউজ করতেছি, কিন্তু আগামী 2013 মনে হয় আমাদের নিজস্ব স্যাটেলাইট উঠবে নাকি। তাহলে আমরা তো বাহবা দেওয়ার কথা আমাদের বর্তমান সরকারকে। আর এই যে আমাদের অ্যাচিভমেন্ট গুলো, তাহলে এটা তো আমাদের জন্য বিরাট কিছু আমাদের বর্তমান সরকারের। তারপরে আমি গত কয়েকদিন আগে একটা পত্রিকার মধ্যে দেখলাম যে ধানের থেকে ডুলির দাম বেশি। ডুলি মনে আপনারা চিনেন মনে অনেকে, ডুলি মানে যেটার মধ্যে ধান নেয় আর কি। তাহলে বোঝা যাচ্ছে বাংলাদেশে এত ওভার প্রোডাকশন হয়েছে যে ধানের দাম কমে গেছে, মানুষ ডোল কিনতে আছে। এটা তো আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের বিরাট বড় অ্যাচিভমেন্ট। আসলে এখানে অনেকে বক্তব্য দিবে, আমি আসলে আর আমার দীর্ঘায়িত করতে চাই না। আপনারা কিন্তু আপনারা চোখটা ওপেন করবেন, দেখবেন যে আসলে আমাদের অনেক মানে আমাদের প্রত্যেকটা সেক্টরে আমাদের ডেভেলপমেন্ট। তারপরে আমি কিছুদিন আগে আমাদের আইনমন্ত্রী একটা প্রশ্ন করছিলাম যে গত 5 বছরে আমাদের 25 লক্ষ কেস পেন্ডিং হয়ে রয়েছে। আপনারা 5 বছর ক্ষমতা এসে গেলে তো আপনারা সুরাহ করেন না কেন? তাহলে আমি বলবো না শুধু আওয়ামী লীগের ফুটাজ হয়, কিছু আমাদের ডেফিসিয়েন্সি আছে। এই কথাটা আমি আজকে আমার এই অ্যাডভাইজারের সামনে বলতেছি। আপনারা এইভাবে পদক্ষেপ নেন, আমাদেরকে যেন এইসব কথাগুলো শুনতে না হয় মানুষের কাছে। ধন্যবাদ সুধীজন এবং সবাইকে আমার রক্তিম শুভেচ্ছা জানিয়ে এখানে আমি বক্তব্য শেষ করছি। বাংলাদেশ আওয়ামী লীগ। এবার আসছেন আমাদের শ্রদ্ধেয় ইসমাইল হোসেন। শুভ সন্ধ্যা। লিটল বাংলাদেশ ব্যানারের নিচে বসে আছেন আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী, সমগ্র বাংলাদেশের নেত্রী, জননেত্রী শেখ হাসিনার স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা। বাহ, এটাই তো আমার আনন্দের দিন। আমরা লিটল বাংলাদেশ নিয়ে যুদ্ধ করেছি, তাদের মতো যুদ্ধ নয়। দীর্ঘ পথ পাড়ি দেওয়া, বুলেট, যেটা মুয়াজ্জমের মুখে শুনেছি। আমাদের সেই সশস্ত্র সংগ্রাম করতে হয়নি। আমরা বুদ্ধির জোরে, কৌশলের জোরে কোরিয়া, জাপান, চায়না এবং অন্যান্য মেক্সিকান, ব্ল্যাক আমেরিকান, হোয়াইট আমেরিকান, তাদের মাঝখানে আমরা গঠন করেছি আমাদের লিটল বাংলাদেশ। 1971 সালে আপনারা যা করেছেন, 2010 সালে আমরা তাই করেছি। শুধু কৌশল, অর্থের বিনিময়ে নয়, আমরা সম্মানের বিনিময়ে, শ্রদ্ধার বিনিময়ে, আমাদের জাতীয় পতাকার বিনিময়ে এবং বাংলাদেশের গর্বিত সন্তানদের নামের সৌজন্যে আমরা ব্যবহার করেছি বঙ্গবন্ধুর নাম, আমরা ব্যবহার করেছি রবীন্দ্রনাথ ঠাকুরের নাম, নজরুলের নাম, জীবনানন্দ দাশের নাম, ডক্টর ইউনূসের নাম। আমরা সেই দেশের পতাকা বহন করছি। আর সে কারণেই আমাদের যে কোনো সম্মিলিত জনসভায়
চলে আসেন কোরিয়ান নেতৃবৃন্দ, জাপানি নেতৃবৃন্দ এবং বিভিন্ন ভাষাভাষীরা। আমি আমাদের প্রিয় উপদেষ্টার কাছে এটুকু বলতে চাই, আমরা যারা লস এঞ্জেলসে আছি আমরা অত্যন্ত সম্মানের সাথে এবং সৌভাগ্যবান বাঙালিদেরকে নিয়ে আমরা বসবাস করছি। আপনার উপস্থিতির মধ্য দিয়ে আমরা আজকের এই অনুষ্ঠানের অনেক চিত্র আপনার দরবারে যাবে, সেখান থেকে জননেত্রীর কাছে যাবে। আমরা তার কাছে পৌঁছাতে চাই এই কথা যে লস এঞ্জেলসে আমরা তাকে দেখতে চাই। যদি কোনোদিন সময় হয় মধ্যে আগামী বিজয় দিবস, আমরা এখন থেকে আগামী বিজয় দিবসের প্রোগ্রাম 16ই ডিসেম্বর আমরা আপনার মাধ্যমে আমরা তাকে আহ্বান জানাচ্ছি তিনি যাতে লিটল বাংলাদেশ ভিজিট করতে আসেন। এটা বঙ্গবন্ধুর সেই মুজিবনগর সরকারের মতো একটি প্রবাসী সরকারের মতো সমস্ত প্রবাসীরা মিলে এখানে লিটল বাংলাদেশ প্রতিষ্ঠিত করেছে। কাজে এর অধিকার, এর দাবি নিয়েই আজকে আপনার কাছে আমাদের অনুরোধ, আমরা আমাদের প্রধানমন্ত্রীকে আমাদের লিটল বাংলাদেশে আমরা দেখতে চাই। এবারে আপনাদের সামনে আসবেন স্নেহাশিস বড়ুয়া। আসছেন সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য স্নেহাশিস বড়ুয়া। আমাদের স্বল্পতার কারণে আমরা এরপরেই আমাদের বিশেষ অতিথির কাছে আমরা চলে যাব। এখানে আমাদের অনেক সাংবাদিক ভাইরা আছেন, তাদের কিছু প্রশ্ন আছে আমাদের স্যারের কাছে, সো দ্যাট আমরা তারপরেই সরাসরি আমরা আমাদের বিশেষ অতিথির কাছে চলে যাব আজকে। ধন্যবাদ সবাইকে। আমি নিঃসন্দেহে অনেক ছোট সুযোগ পেয়েছি। আমি যা বলতে চাই খুব সংক্ষেপে, হয়তো 30 সেকেন্ড বলবো। সেটা হচ্ছে বাংলাদেশ জন্ম হয়েছে বেশি দিন নয়, ছোট্ট একটি শিশু হাঁটি হাঁটি পা পা করে হাঁটছে। এরকম একটি শিশুর যারা অভিভাবক তাদেরই একজন হচ্ছেন প্রফেসর ডক্টর সাইদ মোদাসের আলী। ভালো মন্দে এ দুটো জিনিস হয় সংজ্ঞায় বা তুলনা। আর আপনারা সবাই অবহিত আজকের বাংলাদেশ হচ্ছে পজিটিভ বাংলাদেশ। এরকম অনেক তুলনা সংজ্ঞা দেওয়া যেতে পারে, একটি শুধু বলছি বলার জন্য, সেটি হচ্ছে জিডিপির হার যদি ধরা হয় আপনারা জানেন যে প্রথম 30টি দেশের মধ্যে বাংলাদেশ। আর একটি কথা বলবো, আমরা নিশ্চয়ই আবার চাই না রাষ্ট্রভাষা উর্দু বা অন্য কিছু হোক। সুতরাং রাষ্ট্রনীতি, সমাজনীতি, অর্থনীতি যাই হোক যেন বাংলাকে ঘিরে হয়। আর যদি তাই হয় তবে বাংলায় যদি বলতে হয় বাংলাদেশের জয়, আমার জানা নেই অন্য কোনো শব্দ, একটি শব্দই তাতে বলা যেতে পারে, সেটি হচ্ছে জয় বাংলা। আর যদি সেই জাতির পিতাকে স্মরণ করতে হয় তাহলে একটি নামই আসে, বলতে হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ধন্যবাদ। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আর একজন অতিথি আমাদের মাঝে আছেন জনাব শফিকুর রহমান, তাকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। মাননীয় প্রধান অতিথি প্রফেসর ডক্টর সাইদ মোদাসের আলী, কনসালটেন্ট আমাদের অতি সম্মানিত ব্যক্তিত্ব দারাবাই শাহিন ভাই, যুক্তরাষ্ট্র নেতৃবৃন্দ, বাংলাদেশের সপক্ষে শক্তি। আমি সংক্ষিপ্ত বেশি লঙ্ঘায়িত করবো না। আমি একটি কথাই বলবো, আপনাদের অনেকেরই জন্ম হয়েছিল পাকিস্তানের সময়, অনেকেরই মনে আছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরবর্তী আমরা যখন কলেজ স্টুডেন্ট ছিলাম তখন একটি ট্র্যাক্টর প্যান্টের পিসের জন্য আমাদের হন্য হয়ে ঘুরতে রেশনে আসতো ট্র্যাক্টর। তখন প্রতি অঞ্চলে অঞ্চলে একটি বা দুটি পিস দেওয়া হয়। এখন 40 থেকে 48 বছর বাংলাদেশের বয়স হয়েছে, বাংলাদেশে অনেক কিছু হয়েছে, আমাদের আরো হওয়ার কথা ছিল। এর কারণ বঙ্গবন্ধু
ছিলেন মাত্র 3 থেকে 3.5 বছর। যে দেশ স্বাধীন করেছিলেন, ওনার যে ভীষণ ছিলেন উনি কিছুই পূর্ণ করতে পারেনি। কিছু লাঠিয়াল বাহিনী, এই অস্ত্রধারী বাহিনী জোর করে বাংলাদেশে দখল করে ওনারা ইতিমধ্যে 30 থেকে 25 বছর দেশটাকে রুল করায় দেশটা অধপতনের জন্য অনেক নিচে চলে গেছে। যদি আওয়ামী লীগের হাতে আজকে এই 40-45 বছর থাকতো, তো বাংলাদেশ আপনার থাইল্যান্ড কেন আরো উন্নত দেশে পরিণত হইত। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা এই সময়টুকু আমরা পাইনি। আমি আশা করব আপনারা সবাই মিলে বাংলাদেশ আওয়ামী লীগকে 2020 মিশন করার জন্য আপনারা ওনাদেরকে ভোট দিবেন এবং আগামীতে যাতে আওয়ামী লীগ সরকার দেশের সপক্ষে শক্তি, আমাদের মহাজোট সরকার দেশকে শাসন করতে পারে, ওনাদেরকে আপনারা ভোট দিবেন, ওদের সপক্ষে কথা বলবেন, ওনাদের জন্য আপনারা দোয়া করবেন। এই বলে আমি বক্তব্য শেষ করি। সুধী মণ্ডলী, এবারে আসবেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা জনাব প্রফেসর ডক্টর সৈয়দ মুদাসসির আলী। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আসলে আমি খুবই অভিভূত এই জন্য যে ডান পাশে যিনি বসে আছেন মিসেস রেহানা, উনি তার প্রায় এই ছেলেমেয়েরা নাতি হাতি হয়ে গেছে, 3-4 যুগের উপরেও পরিচয়। আমার সে যদিও বয়স অনেক ছোট, এবং আমার ভাবি কাম বোনের মতোই, আমিও তুমি করে বলেই সেই তুমি করে বলে, সে কত কাল আগে থেকে। কারণ তার মেয়ের বাচ্চা দেখে তো আমার অবাক গেছিলাম, কারণ ওই বাচ্চাকে আমি কোলে করছি, এখন তারই আবার বাচ্চা হয়েছে। সুতরাং আসছিলাম একদম অ্যাবসলিউটলি প্রাইভেট। তার ছেলে মেয়েরা চাচা না বলে প্রথম থেকে আমাকে মামাই বলে, সেটাও আবার খুব ইন্টারেস্টিং। আর সিরাজউদ্দৌলা ভাই আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি, কারণ এখন আমার মনে আছে আমরা মাত্র সদ্য স্বাধীন দেশে এসেছি। ওনার একটা সুবিধা হলো কি,